হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সৌরভ একটা চেয়ার টেনে চুপচাপ বসে আছে। এখনো সে ঘোরের মধ্যে রয়েছে। একটু আগের ঘটনাটা তার মনে এক অন্যরকম প্রভাব ফেলেছে। জীবনে প্রথম কোনো নারী তাকে এত ক্লোজভাবে স্পর্শ করেছে। ভাবতেই তার মাথাটা আউলিয়ে যাচ্ছে। প্রিয়তা উৎফুল্ল চিত্তের সাথে ওর সাথে ফটো তুলছে, যেন একটু আগে কিছুই হয়নি। প্রিয়তাকে আগের তুলনায় এখন অনেক বেশি হাসি খুশি দেখাচ্ছে। সলজ্জ দৃষ্টিতে সৌরভের দিকে তাকাচ্ছে, মাঝে মধ্যে যেন সে নতুন বউ। জেসিয়া গোমরা মুখে একপাশে দাঁড়িয়ে আছে, লুক লাইক সর্বহারা। জেসিয়া সৌরভের পাশে গিয়ে বসলো। সৌরভ যেন দেখেও দেখেনি এমন একটা ভান ধরে বসে আছে। আচমকা জেসিয়ার করা প্রশ্ন শুনে একটু অবাক হলো সৌরভ। কিছুক্ষণ আগে ওই কর্নারে যে মেয়েটি আপনাকে জড়িয়ে ধরেছিল সে কি হয়? সৌরভ বুঝতে পারলো যে আগে যার পদধ্বনি শুনতে পেয়েছিল সে জেসিয়া ছিল। সৌরভ খানিক চুপ থেকে জবাব দিল, গার্লফ্রেন্ড, সাথে হবু বউ। জেসিয়া উত্তরটা শুনে হতাশ হয়ে গেছে পুরোপুরি। সে সত্যি সৌরভকে অনেক পছন্দ করত। ইচ্ছে ছিল আজকে সৌরভের ফোন নাম্বার চেয়ে নিয়ে তার সাথে রেগুলার কন্ট্যাক্ট করার, যাতে সৌরভও তার প্রতি উইক হয়ে যায়। কিন্তু তার আশায় এক বালতি পানি ঢেলে দিল প্রিয়তা। ও আগে কখনো বলেননি তো যে আপনার গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড কোনো শো অফ করার বস্তু নয়। যে জানে জানে, সবাইকে বলে বেড়াবো আমি তা পছন্দ করি না। জেসিয়া কিছুক্ষণ নীরব ভূমিকা পালন করলো। সৌরভের কথা শুনে তার ইগো হার্ট হয়েছে। সৌজন্যতার খাতিরে বলল, প্রে করি আপনারা দুইজন অলওয়েজ হাসি খুশি থাকুন। আপনাদের দেখলেই মনে হয় মেড ফর ইচ আদার। থ্যাঙ্কস, খুব জলদি বিয়ে করে ফেলবো। অগ্রিম দাওয়াত রইল, বিয়েতে আসবেন। আচ্ছা, আসবো। এই বলে জেসিয়া বসা থেকে উঠে অন্যদিকে চলে গেল। সৌরভ প্রিয়তাকে লক্ষ্য করছে। মেয়েটা কি সাহস, বাপরে! একটু আগে কি কাণ্ডটানা করলো। সৌরভ ছেলে হয়েও জীবনে এমন কিছু করতে পারবে না। আমির আর সারার শরীয়ত মোতাবেক ওর রেজিস্ট্রি করে বিয়ে সম্পন্ন হলো। অতঃপর দুজন মালা বদল করলো। মালা বদল করতে গিয়ে প্রচুর দুষ্টমি করেছে ওরা। তারপর দুজনের আবারও রোমান্টিক পোজে ফটো তোলা হলো। সন্ধ্যার একটু পর বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষ হলো। এখন কোলে নিয়ে বাসায় চলে যাওয়ার পালা। শুরু হলো কান্নাকাটির পর্ব। সারা তার মাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করছে। সারার বাবা কান্না আটকে রেখেছেন কোনো মতে। মেয়েটা ওনার বড়ই আদরের। আজ মেয়েটা শ্বশুরবাড়ি চলে যাবে তাদেরকে ছেড়ে। বিষয়টা যত সহজ মনে হচ্ছে, আসলে তা তত সহজ নয়, বরং খুবই হৃদয় বিদারক। একটা মেয়ে শুধু বুঝতে পারবে নিজের পরিবার ছেড়ে অন্য কোনো নতুন পরিবারে যাওয়ার কষ্ট। মিসেস মিনা ও মিসেস শিলা সারার বাবা মাকে সান্ত্বনা দিচ্ছেন। সারাকে তানিয়া আর প্রিয়তা ধরে ধরে কারে বসালো। সে কান্না করতে করতে কাহিল হয়ে গেছে। আবির সারার বাবা মাকে তাদের মেয়েকে আগলে রাখার প্রতিশ্রুতি দিয়ে গাড়িতে সারার পাশে উঠে বসলো। সারার সাথে যারাও যাচ্ছে আজ। যারা ডলি আর তানিয়াদের সাথে অন্য গাড়িতে বসেছে। সন্ধ্যা যত ঘনিয়ে আসছে ঠান্ডার প্রকোপও ততই বাড়ছে। প্রিয়তা ফুল হাতা ব্লাউজ পরলেও তার ঠান্ডা লাগছে। মুস্কান আসার সময় তার জন্য একটা চাদর নিয়ে এসেছিল। সেটা ভালো করে প্রিয়তার গায়ের উপর জড়িয়ে দিল। সবাই বাসায় যাওয়ার জন্য রওনা দিয়েছে। দূরাত্মীয়রা যে যার বাসায় চলে গেছেন। নিকটাত্মীয়রা সৌরভদের বাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। সৌরভ সে তার বাইকে করে রওনা রয়েছে। আবির সারাকে এক পাশ থেকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিল। সারার কান্না কিছুটা থামলো আবিরের উষ্ণ আলিঙ্গনে। বাসায় পৌঁছে গেল সবাই। আবির সারার হাত ধরে নিয়ে ভেতরে প্রবেশ করলো। প্রিয়তা আগেই ঢুকে গেছে বাসায়। কি সব নিয়ম নীতি পালন করলেন বাড়ির বয়স্করা। সৌরভের কাছে তা আজাইরা কাজ বলে মনে হলো। প্রিয়তা শাড়ি পাল্টে একটা ড্রেস পরে নিচে এসেছে। সৌরভ নিচে একটা সোফায় বসে কয়েকজন ছেলের সাথে কথা বলছে। জুই আর তানিয়া মিলে সারার জন্য চা নাস্তা তৈরি করছে রান্নাঘরে। প্রিয়তা ভাবিদের সাথে সব তদারকি করছে। ডলি আর যারা সারার কাছে বসে আছে। একটু পর সারাকে আবিরের রুমে নিয়ে গিয়ে রেখে আসলো সব মেয়েরা। প্রিয়তা সারাকে চেঞ্জ করতে সাহায্য করলো। সাথে তো অফুরন্ত গল্পগুজব চলছেই। সৌরভ নিচের রুমে প্রবেশ করে ওয়ার্ড্রপ থেকে কাপড় চোপড় বের করে নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। পরনের শার্ট আর ব্লেজার খুলে বালতিতে রাখলো। উদম গায়ে ওয়াশরুমের আয়নায় যেই না তাকালো, ঠিক তখনই তার নজর গেল গলার কোণে লাল দাগগুলোর পানে। বুঝতে পারলো এই খরগোশের দাঁতের কামড়গুলো প্রিয়তার দেওয়া। ফার্স্ট টাইম কালো দেয়া লাভ বাইটগুলো জলজল করে তার অস্তিত্বের জানান দিচ্ছে। সৌরভ দাগগুলোর ওপর আঙুল বোলালো আলতোভাবে। প্রিয়তার পাগলামির কথা মনে পড়তেই আনমনে হেসে ফেলল। আর বেশি দেরি করা ঠিক হবে না, আজকে জানাতে হবে আম্মুকে, ভাবলো সৌরভ।
নয়তো প্রিয়তা আবার কোনো অঘটন ঘটাবে বলা যায় না। সৌরভও যেন প্রিয়তার কাছে এলে সম্মোহিত হয়ে যায়, কোনো হুঁশ থাকে না। প্রিয়তা বেশ কিছুক্ষণ যারার সাথে গল্প করলো। সৌরভের সাথে আজকে কি করেছে তা কাউকে জানালো না, এমনকি নিজের বেস্ট ফ্রেন্ড মিশিকেও না। মিশি তো ফোলা মেরে বসে আছে, কথা বলে না প্রিয়তার সাথে। বিয়ে বাড়িতে গিয়ে প্রিয়তা নাকি তাকে ভুলে গেছে। আজকে বাসায় মেহমান প্রচুর, তাই প্রিয়তা, যারা, তানিয়া, ডলি, জুই, পান্না ওরা সবাই একসাথে এক রুমে থাকবে। বিছানা যথেষ্ট বড় আছে, তাদের হয়ে যাবে অনায়াসে। ডলি তাদের স্টোর রুমের আলমারি থেকে এক্সট্রা লেপ, কম্বল ও বালিশ নিয়ে এসে যাদের দরকার তাদেরকে দিল। রিসেপশন পরে সব মেহমান চলে যাবেন, তাই দুই একদিন একটু কষ্ট করতে হবে আর কি। সৌরভের রুমে তুর্য আর মুস্কান থাকবে। সৌরভ একটা হুডি পরে বিছানায় শুয়েছে। এমনিতে শীতকাল, সাথে কেউ যাতে ঘুণাক্ষরেও কামড়ের দাগগুলো দেখতে না পায়, তাই এই সুব্যবস্থা। রাতের খাবার রাত 12টাতে সেরেছে ওরা। তারপর যে যার রুমে চলে গেছে ঘুমাতে। সারাদিনে প্রচুর ধকল গেছে, এখন না ঘুমালেই নয়। সৌরভ প্রিয়তার কথা না চাইতেও ভাবতে ভাবতে পাগল হয়ে যাচ্ছে। মেয়েটা তার রাতের ঘুম খুব ভালো করেই কেড়ে নিয়েছে। এখন ঘুমের ছিটে ফোটাও চোখের পাতায় ধরা দিচ্ছে না। উফ, অসহ্য একটা অনুভূতি। প্রিয়তা বিছানায় শুয়ে মনে মনে আজকের ঘটনা স্মরণ করে লজ্জায় গুটিয়ে গেল। যখন কাণ্ড ঘটিয়েছে তখন লজ্জা করেনি, অথচ এখন লজ্জায় বিছানার সাথে মিশে যেতে ইচ্ছে করছে। না জানি সৌরভ তাকে কি ভেবেছে। ফালতু মেয়ে না ভাবলেই হলো। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে রাত পার করলো সে। আজ প্রিয়তার কি হলো কে জানে। খুব ভোরে ঘুম থেকে উঠে অনেকদিন পর ফজরের নামাজ আদায় করলো। নামাজ সে মাঝে মধ্যে পড়ে ঠিকই, তবে তেমন একটা টান নেই বললেই চলে। এজন্য মায়ের কাছ থেকে অনেক বকা খেয়েছে। প্রিয়তা প্রায় সবসময় নিজের মর্জি মতো চলতে চাইতো, কিন্তু মুস্কানের কারণে তা হয়ে উঠতো না। মুস্কান বাসায় থাকলে নামাজ কালাম সব করতো, বাসায় না থাকলে তাকে আর পাইকে। মিসেস প্রমি চিৎকার চেঁচামেচি করে অহেতুক গলা ব্যথা করতেন, কিন্তু সে ওনার কথায় থোড়াই কেয়ার করে। দুনিয়াবি কাজকর্মে এতটাই মত্ত ছিল যে নামাজের প্রতি তার অনীহা চলে আসে। কিন্তু গত রাতে প্রিয়তা একদম শুষ্কভাবে গভীর থেকে গভীরে গিয়ে চিন্তা করে দেখলো যে এখন যদি সে মারা যায় তবে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়ার মতো তার কোনো নাম আমল নেই। কথায় আছে না, রাতের গভীর নীরবতায় মনে মৃত্যু ভয় হানা দেয়। প্রিয়তার ক্ষেত্রেও তাই ঘটেছে। সৌরভ তো সত্যি কথাই বলে, দুনিয়ার সুখ তো ক্ষণস্থায়ী, পরকালের শান্তি হচ্ছে আসল শান্তি। এবং পরকালের শান্তি লাভের জন্য নামাজ, রোজা ও আল্লাহর সন্তুষ্টির জন্য সকল কাজ করতে হবে। প্রিয়তা মনে মনে ঠিক করে এখন থেকে সে যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, অন্যের সন্তুষ্টির জন্য নয়, স্বয়ং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। ফজরের নামাজ আদায় করে আল্লাহর কাছে যাবতীয় সকল গুনাহর মাপ চাইল, সাথে সৌরভকে নিজের লাইফ পার্টনার হিসেবে মনে প্রাণে চাইল। দেওয়ার মালিক তিনি, তিনি যদি উদার হস্তে দান করেন তবে কেউ তা আটকাতে পারবে না। সৌরভ সবসময় বাসায় সবাইকে নামাজ পড়তে উৎসাহিত করে, সাথে দলিল সমেত হাদিস শোনায়। কেউ তার কথা না শুনলেও সে দায়ী নয়, কারণ তার দায়িত্ব ছিল উপদেশ দেওয়া এবং সে তাই দিয়েছে। আসার পর থেকে ডলি, তানিয়া সাথে প্রিয়তাকেও নামাজ পড়ার জন্য তাগিদ দিয়েছে, কিন্তু ওরা পড়বো বলে আর পড়েনি। প্রিয়তা তাও হয়তো পড়তো না, কিন্তু মালাকুল ও মৌতের আগমনের ভয়ে সঠিক রাস্তায় ফিরে আসছে। রাতের আঁধার ও নীরব নিস্তব্ধতায় যখন মৃত্যুর ভয় মনে হানা দেয়, তখন কিন্তু যে কারোরই কলিজা কেঁপে উঠতে বাধ্য। সবাই সকালে নাস্তা করছে ডাইনিং টেবিল ও ড্রয়িং রুম জুড়ে, ছড়িয়ে ছিটিয়ে বসে। আজকের সকালের নাস্তা হলো মুরগির তেহারি, রুটি, পরোটা, ডাল, ভাজি, মুরগির তরকারি, হরেক রকমের পিঠাপুলি, সাথে চা, কফি ও জুস। যার যা খেতে ভালো লাগছে সে তাই নিয়ে খাচ্ছে। মাছের বাজারে যেমন শোরগোল থাকে, সৌরভদের বাসাটাও সেই রকম পরিবেশে পরিণত হয়েছে বলা যায়। সবাই একসাথে কথা বলছে, একসাথে হাসাহাসি করছে, এ যেন এক অদ্ভুত গুঞ্জন। সৌরভ হাসি মুখে সবার সাথে নাস্তা করছে। প্রিয়তা মিসেস মিনার কথাই সৌরভকে মগে করে কফি ঢেলে দিল। কফির মগ হাতে নেওয়ার সময় সৌরভ শান্ত দৃষ্টিতে প্রিয়তার দিকে তাকালো। সৌরভের চাহনিতে প্রিয়তার মেরুদণ্ড বেয়ে ঠান্ডা প্রাণীর স্রোত বয়ে গেল যেন। কেমন একটা নাম না জানার শিরশিরে অনুভূতি, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। তারা সকালে ঘুম থেকে উঠে এই কনকনে ঠান্ডায় গোসল করে নতুন একটা জামদানি শাড়ি পরেছে। আমিরও গোসল করে ভালো মতন ফ্রেশ হয়ে বউকে সাথে নিয়ে নিচে নেমে এসে নাস্তা করতে। পাড়া প্রতিবেশী মহিলারা বিয়েতে উপস্থিত ছিলেন ঠিকই, তাও সকাল সকাল নতুন বউ দেখতে এসেছেন। তবে প্রতিবেশীদের সাধারণত যেরকম খোঁচাখাচির স্বভাব থাকে, ওনাদের মধ্যে তা নেই। দেখে বোঝা যায় সম্ভ্রান্ত পরিবারের মহিলা ওনারা। সারাকে গিফট দিতে দিতে বোঝাই করে ফেললেন সবাই। সারা সবার সাথে খুবই মার্জিতভাবে কথা বলেছে। সন্ধ্যার সময় রিসেপশন পার্টি, এর জন্য আগেই খানস প্যালেস কনভেনশন হল বুকিং করা হয়েছে।
দুপুর থেকে সকলে ভীষণ ব্যস্ত। মিস্টার শফিক, মিস্টার সালাম, মিস্টার মুজাফরকে নিয়ে কনভেনশন হলে চলে গেছেন ওখানকার সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা তদারকি করতে। বাকিটা বাসায় আছে। সারাকেও অন্যান্যদেরকে সাজাতে পার্লার থেকে দুজন মেয়ে এসেছে, তাই ওরা সবাই সাজতে ব্যস্ত। প্রিয়তা তার মা ফুফুদের শাড়ি পরাই হেল্প করছে। বিকেল হয়ে গেছে প্রায়। কিছুক্ষণ পর ধরনীর বুকে সন্ধ্যা নেমে আসবে, তাই সবার মধ্যে তাড়াহুড়ো বিদ্যমান। সৌরভ গত রাতে তার মাকে প্রিয়তার কথা বলার মতো কোনো স্কোপই পায়নি। বাসা ভর্তি মেহমান, এত হইচইপূর্ণ পরিবেশে এরকম গুরুত্বপূর্ণ কথা বলা সম্ভবই নয়। মিসেস মিনা তো এক মুহূর্তের জন্য একা ছিল না, সাথে আরো অনেকে ছিল, তাই আর জানাতে পারেনি সে। প্রিয়তা সবাইকে তৈরি হতে টুকটাক সাহায্য করে নিজেও তৈরি হতে রুমে চলে এলো। ফুল হাতা লম্বা প্রচুর ঘের দেওয়া একটা ডার্ক পার্পল কালারের একটা গাউন পরিধান করলো প্রিয়তা। সাথে সেম কালারের বড় একটা ওড়না দিয়ে মার্জিতভাবে হিজাব বেঁধে হালকা সেজে নিল। প্রয়োজনীয় কিছু অর্নামেন্টস পরে সে পুরোপুরি রূপে তৈরি হয়ে গেল। সন্ধ্যার কিছু মুহূর্ত আগে মুস্কান কি একটা প্রয়োজনে কনভেনশন হলে আগেই চলে গেছে। ওর সাথে আকিলও গেছে, তাই যাবার আগে মুস্কান সৌরভকে অনুরোধ করে বলে গেছে যে প্রিয়তাকে যেন সে তার সাথে করে নিয়ে আসে। সৌরভও তাকে এ বিষয়ে আশ্বস্ত করেছে, সে নিয়ে যাবে প্রিয়তাকে সাথে করে। একে একে সবাই সেন্টারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রিয়তা হাসি মুখে সৌরভের সামনে দাঁড়িয়ে আছে। সৌরভ বাইকের সামনে পোজ দিয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে প্রিয়তাকে লক্ষ্য করছে। আশেপাশে যারা আছে তারা নিজেদের নিয়ে ব্যস্ত। প্রিয়তার সৌরভের দিকে কারো নজর নেই। বাইকে উঠে বসো। এই বলে সৌরভ বাইকে উঠে ইগনিশনে চাবি ঢোকালো। প্রিয়তা এক মুহূর্ত দেরি না করে উঠে বসলো। তারপর দু হাতে জাপটে ধরল সৌরভকে। সৌরভ চমকে পেছন ফিরে তাকালো প্রিয়তার দিকে। প্রিয়তা বিনিময়ে একটা চমৎকার হাসি উপহার দিল। সৌরভ কিছুটা থতমত খেয়ে বলল, এভাবে ধরছো কেন? সুন্দরভাবে ধরে বসো। ওমা, আমি তো সুন্দরভাবে ধরেছি, আর কিভাবে ধরে বসে মানুষ শুনি তো। না না, ঠিক আছে। সৌরভ বাইক স্টার্ট দিয়ে গেটের বাইরে বেরিয়ে এলো। বাইক চলছে তার আপন গতিতে। প্রিয়তা সৌরভের পিঠে মাথা এলিয়ে দিল। সৌরভের শরীর বেয়ে যেন হিম শীতল স্রোত বয়ে গেল। এক অন্যরকম অনুভূতি কানাকানি করে গেল তার মন জুড়ে। আজকে সন্ধ্যাটা যেন একান্ত তাদের জন্যই এমন রোমাঞ্চকর পরিবেশের সৃষ্টি করেছে। দুজনের মনে টিমটিমে অনুভূতির সঞ্চার ঘটেছে। হালালভাবেই আপনাকে পেতে চাই সৌরজগৎ, প্লিজ রাজি হয়ে যান। একদম আপনার মনের মতো হয়ে দেখাবো, কথা দিচ্ছি। অল্প কয়েকদিনে কেউ কাউকে ভালোবাসতে পারে না। তোমার আবেগ সরিয়ে বাস্তবে ফিরে আসো। দেখুন, আমি অন্যান্য মেয়েদের মতো পেটের ভেতর কিছু লুকিয়ে চুরিয়ে রাখতে পারি না। আমি যা বলি সোজাসাপটা বলি, এখনও সেটাই বলছি। আমি আপনাকে পছন্দ করি। পছন্দটা সাংঘাতিক লেভেলের। আপনাকে আমার প্রথম দেখাতেই অনেক ভালো লেগেছে, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। আমিও কিন্তু কিছুটা আপনার মতো, লাইক বিয়ের পর হালাল রিলেশনে বিশ্বাসী। তাই তো এত জোর জবরদস্তি করছি, নয়তো আগে চুটিয়ে 2-1 বছর প্রেম প্রীতি করতাম, তারপর বিয়ের কথা চিন্তা করতাম। এবং আমি বাস্তবেই আছি, মোটেও আবেগের ওপর ভাসছি না। তা তো বুঝতে পারছি। তবে তুমি না হয় আমাকে পছন্দ করো, বাট আমি তোমায় পছন্দ করি কখনো বলেছি কি? না বললে নাই। আপনার কথায় পাত্তা দিচ্ছেটাকে? এই প্রথম একটা ছেলেকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দেখে অন্তরটা জ্বলে পুড়ে খাক হয়ে গেল। তার হাসি দেখে মনটা ফুরফুরে হয়ে যায়, অকারণে তার দিকে তাকাতে মন চায়। এটা যে আমার প্রেমে পড়ার লক্ষণ তা আমি ঢের বুঝতে পেরেছি। জীবনের প্রথম অনুভূতি কি করে হাতছাড়া করি বলুন তো? আপনাকে আমার চাই মানে চাই, যে কোনো মূল্যে, আপনি না চাইলেও হবে। সৌরভ হাসছে মিটিমিটি, তবে প্রিয়তা সেটা দেখতে পাচ্ছে না। সৌরভ আবারও গম্ভীর কণ্ঠে বলল, কিন্তু আমি তো অন্য কাউকে পছন্দ করি। তবে তোমাকে কি করে বিয়ে করব বলো? পছন্দ করেন, ভালো তো আর বাসেন না। আমি জানি আপনি চির সিঙ্গেল, আপনার জীবনে এমন কেউ নেই। শুধু জুইকে বিয়ে করবেন না বলে এমনটা বলেছেন। আর যদি থাকেও তাতেও আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি সেই প্রথম নারী যে আপনাকে ছুঁয়েছি, এবং আপনি আমার জীবনের প্রথম পুরুষ। তো বিয়ে কিন্তু আপনাকেই করব, এবং বিয়ের পর আমাকে দেখে মুগ্ধ হয়ে ওসব সো কল্ড পছন্দ টছন্দ জানালা দিয়ে পালাবে। সৌরভ হাসতে চাইলেও পাচ্ছে না, নিজেকে তো গম্ভীর প্রমাণ করতেই হবে। তুমি এখনো যথেষ্ট ছোট, এসব চিন্তা ভাবনা করার বয়স তোমার এখনো হয়নি। আরে রাখেন তো, খালি ছোট ছোট করে যাচ্ছেন। সঠিক সময় বিয়ে হলে না আমি এখন 2 বাচ্চার মা হতাম। সৌরভ হতভম্ব প্রিয়তার বলা কথা শুনে।
এত অ্যাডভান্স চিন্তা কেমনে করে আল্লাহই জানেন। এত ফ্রি হয়ে কথা বলছে যেন সৌরভের সাথে তার অনেকগুলো বছরের সম্পর্ক। সৌরভ আর কিছু বলল না। সারা রাস্তা প্রিয়তা একাই বকবক করে গেল। প্রায় মিনিট সাতেক পর পৌঁছে গেল তারা গন্তব্যে। সৌরভ একপাশে বাইক পার করে প্রিয়তার সাথে হাঁটা ধরল। প্রিয়তা সবার আড়ালে সৌরভকে ফ্লাইং কিস ছুড়ে দিয়ে ভেতরে চলে গেল। সৌরভ বাইরে কয়েকজন ছেলের সাথে কথা বলতে বলতে ভেতরে আসছে। প্রিয়তার ফ্লাইং কিস ছুড়ে দেওয়া দেখে মনটাই অজানা এক শিরশিরে অনুভূতি করে উঠল তার। মেয়েটা সৌরভের জন্য পাগল হয়ে গেছে বোধ করি। সেন্টারের ভেতর প্রিয়তা জানার সাথে গল্প করে করে হাঁটছে, কিন্তু মনটা তো পড়ে রয়েছে তার সৌরভের নিকট। কিছুক্ষণ পর মিসেস প্রমির ডাক শুনে প্রিয়তা সেদিকে গেল। মিসেস প্রমি দুজন মহিলার সাথে প্রিয়তার পরিচয় করিয়ে দিলেন। মহিলা এক প্রিয়তার থুতনি ধরে প্রশংসার সারে বললেন, আরে বাহ, আপনার মেয়ে দেখতে কিউটের ডিব্বা ভাবি। জবাবে মিসেস প্রমি হাসলেন। প্রিয়তাও লাজুক হাসল। প্রিয়তার প্রশংসা করলে ভীষণ লজ্জা লাগে। মহিলা দুটি বললেন, আপনার মেয়েটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। ইচ্ছে করছে এখনই আমার ছেলের জন্য আপনার মেয়েকে নিয়েই যাই। এই কথাটা শুনে প্রিয়তার মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। মিসেস প্রমি একটু বিব্রত কণ্ঠে মার্জিতভাবে জবাব দিলেন, আসলে আমিও চাইছিলাম মেয়েকে বিয়ে দিয়ে দিতে, কিন্তু ওর ভাই মানে আমার বড় ছেলে মুস্কান ওসবের সাবসাব নিষেধ করে দিয়েছে। সে তার বোনকে পড়ালেখা করিয়ে আগে প্রতিষ্ঠিত করতে চায়, তারপর বিয়ের বিষয় চিন্তা করে দেখবে। প্রিয়তা আর শোনার প্রয়োজন অনুভব করছে না। তাই সে ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে অন্যদিকে চলে এলো। অনুষ্ঠান সুন্দর মতোই হচ্ছে। পরিবারের সবাই মিলে আবির আবার সারার সাথে গ্রুপ ফটো তুলেছে। সৌরভ স্টেজে ওঠার সময় আর চোখে একবার প্রিয়তার দিকে তাকালো। প্রিয়তা তো আগে থেকেই ড্যাব ড্যাব করে তার পানে তাকিয়ে আছে। হলরুমে সফটভাবে সাউন্ড বক্সে গান বাজছে, যা প্রকাশ করছে সৌরভ ও প্রিয়তার মনের অপ্রকাশিত অনুভূতি। বালিভেলি অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে। এখন রাত প্রায় 10টা বাজে। সবাই বিদায় নিয়ে যে যার মতো চলে যেতে লাগলো। প্রিয়তার হাত ধরে রেখেছে মুস্কান। দু ভাই বোন একসাথে যাবে তাই। সৌরভদের ফুফুর পরিবার ও প্রিয়তার পরিবার বাদে বাকিরা ওনাদের বাসায় চলে গেছেন। একটু পর ওরাও সবাই রওনা দিল সৌরভদের বাসার উদ্দেশ্যে। আবির আর সারা দুজন আলাদা কারে করে যাচ্ছে। ওরা দুজন কালকে বিকেলে সারাদের বাসায় যাবে নিয়ম অনুযায়ী, যাকে সিলেটের সবাই বলে ফিতা যাত্রা। বাসায় পৌঁছে গেল ওরা। আজকে কাজিনরা সবাই মিলে ছাদে বসে অনেকক্ষণ ধরে গল্প গুজব করলো ও আড্ডা দিল। প্রিয়তা তো মুস্কানের ভয়ে বেশি সৌরভের দিকে তাকাতে পারল না। সৌরভ এমনিতেও বেশি তাকায় না প্রিয়তার দিকে। সে চায় বিয়ের পর যা হবে সব হালালভাবে হোক। হোক না সেটা মন ভরে দেখা, চোখে তৃষ্ণা মেটানো, সেটাও হালালভাবে অধিকার স্বরূপ তারপর হবে। যথারীতি রাত গিয়ে নতুন ভোরের সূচনা ঘটল। নতুন একটা সকাল এলো ধরনীর বুকে। শীতের সকালের এমন আরামদায়ক পরিবেশে সবাই কম্বল মুড়িতেই ঘুমিয়ে আছে। কেউ কেউ আবার হাঁটতে বেরিয়েছে, কেউ আবার বরের ইবাদতে ব্যস্ত। আজকে সৌরভ নামাজ পড়ে হাঁটতে বেরিয়েছে লেনে। পরে তার হুডি ও 4 কোয়ার্টার ট্রাউজার, মুখে মাস্ক, কানে ইয়ারফোন লাগিয়ে ইসলামিক মোটিভেশনাল স্পিচ শুনছে আর চারদিকে তাকিয়ে হাঁটছে। পরিবেশটা খুবই সুন্দর। রোদ উঠেনি এখনো, কিন্তু আকাশ পরিষ্কার। অনেক ভালো লাগছে হাঁটতে। প্রিয়তা আর যারাও আজকে হাঁটতে গিয়েছে লেনে। প্রিয়তা জানতো না পথমধ্যে সৌরভকে দেখতে পাবে সে। খুশিতে তার দু চোখের দ্বারা নেচে ওঠে সৌরভকে দেখে। সৌরভ ও প্রিয়তাকে খেয়াল করেছে। প্রিয়তা যারার হাত ধরে হেঁটে সৌরভের কাছে আসলো। সৌরভ হুডির পকেটে 2 হাত ভরে রেখেছে। আরে ভাইয়া, আপনিও দেখি আমাদের মতোই হাঁটতে বেরিয়েছেন। শীতের সকালে লেনে হাঁটতে অনেক ভালো লাগে। প্রিয়তা কিছু না বলে সৌরভকে এক মনে দেখে যাচ্ছে। যত দেখে ততই যেন দেখার তৃষ্ণা বেড়ে যায়। এ তৃষ্ণা যে কখনোই মিটবে না। যারার কথায় ধ্যানভঙ্গ হলো প্রিয়তার। তাহলে ভাইয়া, দেখা হয়েছে যখন, তাহলে চলেন একসাথেই হাঁটি। আচ্ছা ঠিক আছে। প্রিয়তার মাঝখানে, প্রিয়তার এক পাশে সৌরভ, অন্য পাশে যারা। তিনজনে গল্প করে করে হেঁটে যাচ্ছে। প্রিয়তা নিশ্চুপ, যারা বকবক করতেই আছে, আর সৌরভ প্রত্যুত্তরে হু হা করছে। প্রায় ঘন্টাখানেক হাঁটাহাঁটি করে বাসায় ফিরল ওরা। সৌরভ বাসায় এসে গেল গোসল করতে। প্রিয়তা ডাইনিংয়ে গিয়ে চেয়ার টেনে বসে নাস্তা করতে লাগলো। ওর সাথে যারাও ছিল। আজকে প্রিয়তা তার বাসায় চলে যাবে পরিবারের সাথে। সে সারাদের বাসায় ডলি ও তানিয়াদের সাথে যেতে চাইছিল, কিন্তু মুস্কান বারণ করেছে, কারণ সামনে তার এইচএসসি পরীক্ষা।
এখন বেশি ঘোরাঘুরিতে থাকলে পড়ালেখাতে মারাত্মক ক্ষতি হবে। ফলে কি আর করা, অনিচ্ছা সত্ত্বেও বাসায় যেতে হবে। সবাই যখন নিচে কথা বলে ব্যস্ত, ঠিক তখন প্রিয়তা পা টিপে টিপে লুকিয়ে চুরিয়ে সৌরভদের রুমে ঢুকলো। সৌরভ তখন ল্যাপটপে কিছু একটা করছিল। প্রিয়তাকে রুমে ঢুকতে দেখে খানিকটা অবাক হলো সে। কপালে ভাঁজ পড়ল। প্রিয়তার এখানে আসার কারণ বুঝতে পারল না সৌরভ। প্রিয়তা আলতো পায়ে হেঁটে সৌরভের সামনে এসে দাঁড়ালো। সৌরভ চোখ উঁচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি হঠাৎ এখানে কি মনে করে? কেন আসতে পারি না বুঝি? না তা বলিনি, বাট আমার কাছে কি দরকার থাকতে পারে তোমার? অনেক দরকার আপনাকে আমার। মনের কারিগরিতে ত্রুটি দেখা দিয়েছে, তা সারাতে তো একজন মনের ইঞ্জিনিয়ার দরকার, এবং সেটা হলেন একমাত্র আপনি। বাচ্চা মেয়ে, পড়ালেখার নাম নাই, অথচ সারাদিন এসব মাথায় ঘোরে, তাই না? এসব বললেও তো আমি পড়বো না। একটু পটে যান না, কি ক্ষতি হবে পটলে? আপনাকে পটাতে পটাতে দেখা যাবে আমারই বিয়ে হয়ে গেছে। জানেন, কালকে এক মহিলা তার ছেলের জন্য আমাকে পছন্দ করেছে। যতটুকু বুঝলাম আম্মুও মনে মনে রাজি। এখন বাসায় নিয়ে গিয়ে আব্বু আর ভাইয়াকে কনভিন্স করার চেষ্টা করবে আম্মু। বাসায় আসার পর আম্মু বলল ছেলে নাকি ভীষণ ভালো, সুন্দর, আর সাথে ডাক্তারও, ব্লা ব্লা। এখন আমি কি করব বলেন? আমি আপনাকে চাই, অন্য কাউকে না। সুন্দর দিয়ে আমি খাট্টা খাবো না কি? আপনার ধারে কাছেও আসবে না কিউটনেসের দিক দিয়ে। এক নাগারে বলা প্রিয়তার কথাগুলো শুনে সৌরভ পুরো গম্ভীর হয়ে গেছে। যদিও তার চেহারার রিয়াকশন দেখে বোঝার কুদরত নেই তার মনে আসলে কি চলছে। প্রিয়তা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে সৌরভের দিকে। প্রিয়তা আবারও বলল, দেখুন, আপনার ভার্জিনিটিতে আমি হাত দিয়েছি। আপনাকে টাচ করে আমার ভার্জিনিটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এমতাবস্থায় আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি যেহেতু জীবনের প্রথম আপনাকে স্পর্শ করেছি, তাই আমার আপনাকেই চাই। প্লিজ রাজি হয়ে যান। আপনি বিয়ের প্রস্তাব দিলে আমার আম্মু আব্বু চোখ বন্ধ করে রাজি হয়ে যাবে। আমার ভাইয়াও নাকচ করবে না। আপনি এমন একটা ছেলে যাকে সবাই ভীষণ সম্মান করে, ভালোবাসে। প্লিজ রাজি হয়ে যান। নিচে যাও প্রিয়, তোমার ভাই আমার রুমে তোমাকে দেখলে তুমিই বকা খাবা। প্রিয়তা আপত্তি মিনতি করে তারপর রাগত স্বরে গজগজ করতে লাগলো। এমন করছেন কেন? মেয়ে হয়েও বেহায়ার মতো আপনাকে প্রস্তাব দিচ্ছি। এজন্য কি পায়া ভারী হয়ে গেছে আপনার? এত কিসের দেমাগ দেখাচ্ছেন? বুঝতে পেরেছি, আমি তো তেমন ফর্সা নয়। ওই মেয়েটা কি যেন নাম, হ্যাঁ, জেসিকার মতো। এত স্টাইলিশও নই, এজন্যই তো রিজেক্ট করছেন, তাই না? ঠিক আছে, থাকুন আপনি। মনের মতো সুন্দরী ও ভালো মেয়েকেই বিয়ে করুন, জাহান্নামে যান। আমি আর কোনো মিনতি করব না। গুড বাই ফর এভার। ভালো থাকুন মনের মতো মেয়েকে বিয়ে করে। আমাকে আর দেখতে হবে না। আমি ওই ডক্টর ছেলেকে বিয়ে করব। রাগে লাল হয়ে রুম থেকে প্রায় ঘূর্ণিঝড়ের মতো তাণ্ডব চালিয়ে বেরিয়ে গেল প্রিয়তা। সৌরভ মুচকি হাসতে গিয়েও হাসল না। প্রিয়তা আজ বড্ড রেগেছে, তবে আশা করা যায় রাগটা বেশি দিন স্থায়ী হবে না। ওই ডক্টর ছেলেটা বিয়ের প্রস্তাব রাখার আগেই সে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলবে। আর মাত্র কিছুদিন সবুর করতে হবে, তারপর তার প্রিয়তমাকে মনের খাঁচায় বন্দি করে রাখবে সে। এসব ভেবে আনমনে হেসে ল্যাপটপে মনোনিবেশ করলো সৌরভ। প্রিয়তা নিজের কাপড় চোপড় সব গুছিয়ে নিয়েছে, একটু পর বাসায় চলে যাবে ওরা। প্রিয়তার রাগ এখনো কমেনি, তখন থেকেই রাগে ফুলে ফেপে বসে আছে সে। কিছুক্ষণ পর মুস্কানের ডাক শোনা গেল। প্রিয়তাকে নিজে আসতে বলছে সে। প্রিয়তা বোরখা পরে তৈরি হয়ে আছে। ডাক পড়তেই নিচে চলে আসে সে, তার ব্যাগ নিয়ে। আবিরাও তৈরি হয়ে একদম নিচে নেমে এসেছে। ওদের জন্য গাড়ি অপেক্ষা করছে। আবিরা বিদায় নিয়ে বেরিয়ে গেল। একটু পর মুস্কানরাও বিদায় নিল বাসায় যাওয়ার উদ্দেশ্যে। সৌরভ নিজেই ছিল, সে চুপচাপ প্রিয়তার কার্যকলাপ লক্ষ্য করছে। প্রিয়তার আগের চোটে একবারও সৌরভের দিকে তাকালো না। সৌরভ সবাইকে হাসি মুখে বিদায় জানালো। প্রিয়তা একদম চুপচাপ। মুস্কানের সাথে বাইকে উঠে বসলো প্রিয়তা। ওদের বাবা মিস্টার মুজাফরেরও বাইক আছে। ওনার পেছনে মিসেস প্রমি বসেছেন। মিসেস শিলা প্রিয়তার কমলে চুমু খেয়ে আদুরে কণ্ঠে বললেন তাকে ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে। প্রিয়তা মাথা নেড়ে সায় জানালো। শেষবারের মতো সৌরভের দিকে একবার তাকালো প্রিয়তা। এই তাকানোতে জমে রয়েছে একরাশ অভিমান। রওনা দিল ওরা বাসার উদ্দেশ্যে। দেখতে দেখতে একসময় বাড়ির সীমানা ছাড়িয়ে গেল। দীর্ঘশ্বাস ছাড়ল প্রিয়তা। আজ বুকটা ফাঁকা ফাঁকা লাগছে তার। এতদিন সৌরভকে দেখে দেখে বদ অভ্যাস হয়ে গেছে, এখন থেকে চোখের দেখাটাও দেখতে পারবে না। ভাবতেই বুকে চিনচিনে ব্যথা অনুভব করে প্রিয়তা। বাসায় এসে নিজের রুমে চলে গেল প্রিয়তা। মেজাজটা তিরিক্ষি হয়ে আছে তার। এই মুহূর্তে ইচ্ছে করছে সৌরভের মাথার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। রাগে শরীরটা জ্বলে যাচ্ছে।
প্রচন্ড অভিমান কাজ করছে মনের ভেতর। সৌরভ আসলে তাকে কখনো পাত্তা দেয়নি, সে শুধু বেহায়ের মতো পিছু পিছু ঘুরেছে। কিছুক্ষণ পর মুস্কানের রুমে বই খাতা নিয়ে যাওয়ার ডাক পড়ে তার। নিজেকে সম্পূর্ণ স্বাভাবিক করে বই খাতা নিয়ে ভাইয়ের রুমে ছুটল সে। পড়াশোনার একটু এদিক ওদিক হলে মাথায় গাঁটটা খেতে হবে। বাসা এখন প্রায় খালি বলা যায়। ডলি, তানিয়া, আকিল, জুই, পান্না ওরা কেউ বাসায় নেই। ওরা সবাই আবিরের শ্বশুর বাড়ি গেছে আবিরদের সাথে। বাসায় শুধু পরিবারের বড়রা, ভাই ভাবি ওনারা আছেন। গতকালকে উৎসব মুখর পরিবেশ ছিল পুরো বাসা জুড়ে, অথচ আজ একদম আগের মতো স্বাভাবিক হয়ে গেছে সবকিছু। পরিবারের এক্সট্রা সদস্য শুধু মিসেস জেসমিন ও ওনার স্বামী, আর কেউ নেই। সৌরভের মনটা খালি খালি লাগছে। তার কাছে মনে হচ্ছে বাসার পরিবেশ একদম বিরসতায় ছেয়ে গেছে। কারো হাসি মাখা মুখটাকে সে ভীষণ মিস করছে। সারা বাড়ি জুড়ে বিচরণ করা সেই চঞ্চল কিশোরী মেয়েটাকে সে অনেক বেশি মিস করছে। এই একমাত্র মানুষ চলে গেছে দেখে বাসাটাকে সম্পূর্ণ ফাঁকা ফাঁকা লাগছে তার কাছে। যাকে সে মিস করছে সে আর কেউ নয়, তারই প্রিয়তমা প্রিয়তা। সৌরভ ধীরগতিতে হেঁটে হেঁটে নিজের বাবা মায়ের রুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে নক করলো। মিসেস মিনা ভেতর থেকে সাড়া দিতেই সৌরভ ভেতরে প্রবেশ করে। মিসেস মিনা বিছানায় বসে বাটার পান সাজাচ্ছিলেন। ছেলেকে দেখে এক অমায়িক হাসি দিয়ে বললেন, এখানে এসে বস বাবা। সৌরভ মুচকি এসে মায়ের সামনে এসে মায়ের কোলে মাথা রেখে সরাসরি শুয়ে পড়ল। মিসেস মিনা সস্নেহে ছেলের মাথায় আদরে পরশ বুলিয়ে দিতে লাগলেন। স্নেহমাখা কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোর কি মন খারাপ বাবা? কিছু হয়েছে কি? না আম্মু, আমি ঠিক আছি, কি আর হবে। ও। দুজনে চুপ। কয়েক মুহূর্ত নীরবতার পর সৌরভ নিজে থেকেই বলল, আম্মু, বাবা। আমি তোমায় আগে বলেছিলাম না আমার একজনকে পছন্দ হয়েছে? হ্যাঁ। জানতে চাও না সে কে হতে পারে? না বললে কিভাবে জানবো? তুই আমাদের কাউকেই কিছু জানাসনি, কিভাবে আন্দাজ করি বলতো? সৌরভ হাসল মায়ের কথা শুনে। শুনে খুশি হবে কিনা এজন্য বলতে সংকোচ বোধ করছি। কোনো সংকোচ করবি না, মায়ের কাছে আবার সংকোচ কিসের? আমার ছেলে যখন পছন্দ করেছে তখন সেরা কাউকে পছন্দ করেছে বলে আমার বিশ্বাস। এখন আমায় সব বলে দে বাবা, মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। আচ্ছা আম্মু, প্রিয়তাকে তোমার কেমন লাগে? প্রিয়? তাকে তো অনেক ভালো লাগে। মেয়েটা ভীষণ প্রাণবন্ত, সবার সাথে হেসে খেলে কথা বলে। আমার কাছে ওকে খুব ভালো লাগে। মেয়েটার মধ্যে প্যাচগোজ কিছু নেই, যা বলে সোজাসাপটা বলে দেয়, স্পষ্টভাষী, সাথে অমায়িকও। ও বাসায় আসলে বাসাটা একদম উৎসব মুখর হয়ে যায়। তার মানে ওকে ভালো লাগে তোমার? হ্যাঁ, কিন্তু হঠাৎ ওর কথা কেন তুললি? এই সেই মেয়ে যাকে আমি পছন্দ করেছি। সৌরভের কথা শুনে মিসেস মিনা বিস্মিত হলেন খুব। উনি একবারের জন্য এমন কিছু ভাবেননি। তার মানে প্রিয়তাকে মনে ধরেছে তার ছেলের। প্রিয়কে তুই পছন্দ করেছিস? প্রিয় কি জানে এই কথা? আমি যে তাকে পছন্দ করি সে এই কথা জানে না, তবে ও যে আমাকে পছন্দ করে সেটা আমি জানি। মিসেস মিনা এতক্ষণ ছেলের কথা বিস্ময়ের সহিত শুনলেন। তার ছেলে আর কাউকে নয়, প্রিয়তাকে দেখেই ফিদা। অথচ প্রিয়তার চাইতে জুই অনেক সুন্দর আর স্টাইলিশ। প্রিয় তোকে বলেছে যে সে তোকে পছন্দ করে? তবে আমরা কেউ কোনো রকম সম্পর্কে জড়াইনি। আমি ওকে পছন্দ করলেও কখনো ওর দিকে অন্য নজরে তাকাইনি। আমি চাই আমাদের সম্পর্কটা হালালভাবে সৃষ্টি হোক, এই জন্য তোমাদের মতামত দরকার। আমি চাইলে ওকে বলতে পারতাম যে আমি তাকে চাই, কিন্তু আমি তোমার কথা ভেবে কিছুই বলিনি, কারণ চাইনি তোমার অবাধ্য হতে। যদি তুমি প্রিয়তাকে নিজের ছেলের বউ হিসেবে মেনে নিতে না পারো, এই আশঙ্কায় এখন দেখো তুমি যা বলবে তাই হবে। তোমার অবাধ্য হব না আম্মু। মিসেস মিনা আবেগাপ্লুত হয়ে গেছেন ছেলের কথা শুনে। সৌরভের কপালে চুমু খেয়ে আদুরে কণ্ঠে বললেন, এই জন্যই তুই আমার সব থেকে বেশি আদরের রে বাপ। আমার অন্যান্য সন্তানরা হয়তো নিজের সিদ্ধান্ত নিজেই নিয়ে নিতে পারে, কিন্তু একমাত্র তুই আমার কথা মতো চলিস সবসময়। আমার আদেশ নিষেধের তোয়াক্কা করিস। আমি তোর কানাডা যাওয়ার সময় বাধা দিইনি, তাই তুই এই সিদ্ধান্তে এগিয়েছিলি। তবে আমি জানি, আমি যদি তোকে সেদিন একবার বাধা দিতাম তবে তুই জীবনেও কানাডাতে যাওয়ার চিন্তা করতি না। তুই যখন বলেছিস প্রিয়কে তোর ভালো লেগেছে, তখন তুই নিশ্চিত থাক প্রিয়কে আমি তোর জন্য এড়িয়ে ছাড়বো। কয়েকটা দিন পর যাব বিয়ের প্রস্তাব নিয়ে। আমার সোনার টুকরো ছেলেকে তারাও খুশি মনে মেয়ে দেবে, না করার প্রশ্নই আসে না। অনেক ভালোবাসি তোমায় আম্মু, তুমি হচ্ছে আমার বেশ আম্মু, কখনো কিছুতে মানা করো না। মিসেস মিনা প্রসঙ্গ পাল্টে বললেন, আচ্ছা ঠিক আছে,
তুই খেয়েছিস কিছু? না আম্মু। তাহলে আয়, তোর খাবার বেড়ে দিই। সৌরভ শোয়া থেকে উঠে বসতেই মিসেস মিনা তাকে আসতে বলে নিচে চলে গেলেন। সৌরভ হাসি মুখে খুশি মনে খেতে চলে গেল। এভাবেই কেটে গেছে প্রায় 5-5টা দিন। আজকে সৌরভের পরিবার প্রিয়তাদের বাসায় আসবে। কি জন্য আসছে তা বড়রা ইঙ্গিত পেয়েছেন কিছুটা, তবে বিস্তারিত কেউ কিছুই জানেন না। মিসেস প্রমি কাজের মেয়েদের নিয়ে নানা রকম রান্না বান্না করতে ব্যস্ত। প্রিয়তা নিজের রুমে বসে বই পড়ছে এক মনে। একটু আগে শিমের খোসা ও পেঁয়াজ রসুনের খোসা ছাড়াতে সাহায্য করে এসেছে তাদের। তাকে দিয়ে যে আর কিছুই হবে না সেটা মিসেস প্রমি ঢের ভালো জানেন। এই 5 দিন সৌরভ প্রিয়তাকে আর প্রিয়তা সৌরভকে শুধু মিসই করে গেছে। না কেউ কারো দেখা পেয়েছে, আর না কেউ কারোর সাথে যোগাযোগ করেছে। কিছুই করেনি, তবে শুধু অনুভব করেছে একজন আরেকজনকে। কল্পনার জগৎ সাজিয়েছে দুজন দুজনাকে নিয়ে। প্রিয়তা একদিন কলেজে গিয়েছিল, শুধু গিয়ে পড়ার জন্য ইম্পর্টেন্ট কিছু নোট নিয়ে এসেছে। সাথে ফ্রেন্ড মিসির সাথে সবকিছু শেয়ার করে এসেছে। মিসি তাকে সান্ত্বনা দিয়ে বলেছে ভাগ্যে থাকলে সৌরভ এমনিতেই তার হবে। এখন প্রিয়তা নামাজে অভ্যস্ত হয়ে উঠেছে। তাকে এখন আর এই ব্যাপারে কিছু বলতে হয় না। সে নিজে থেকে এখন নামাজ পড়ে। গান শোনার তুলনামূলক কমিয়ে দিয়েছে। কলেজ থেকে ফেরার পথে কয়েকটা ইসলামিক মোটিভেশনাল বই কিনে নিয়ে এসেছে। দুটো অলরেডি পড়া শেষ। অনেক অনুপ্রাণিত হয়েছে সে। নিজেকে এখন পালকের মতো হালকা মনে হয় তার। এই যে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা, এতে সে অন্য এক প্রিয়তাতে রূপান্তরিত করার চেষ্টা করছে নিজেকে। প্রায় বিকেলের দিকে সৌরভরা সবাই হাজির খান মঞ্জিলে। ড্রয়িং রুম জুড়ে সবাই আড্ডা দিচ্ছে, কথা বলছে, নাস্তা খাচ্ছে। প্রিয়তাও আছে সবার সাথে। সৌরভের প্রতি চাপা ক্ষোভ তার এখনো কমেনি, তাই সৌরভের দিকে বেশি তাকাচ্ছেও না। কিন্তু সৌরভ বারংবার ঘুরে ফিরে প্রিয়তাকে দেখছে। এ দেখার যেন শেষ নেই। এতদিনে না দেখা তৃষ্ণা মেটাতে ব্যস্ত সে। হঠাৎ করে মিস্টার শফিক প্রসঙ্গ পাল্টে বলেন, তা ভাইজান, মেয়েকে কি বিয়ে দেবেন না? জি ভাই সাহেব, অবশ্যই দিব। তবে ছেলের ইচ্ছা তার বোন যাতে হায়ার এডুকেটেড হয়, নিজের পায়ে যেন আগে দাঁড়ায়, তারপর বিয়ে। তাই মুস্কানের কথার উপর আমিও যাচ্ছি না। পড়বে যখন পড়ুক, মেয়েটার সমস্যা নেই। দেখুন ভাইজান, আমি যা বলি সোজা সাপটা বলে দেই। আসলে আমি আমার ছেলে সৌরভের জন্য আপনার মেয়েকে পছন্দ করেছি। পড়ালেখা নিয়ে সমস্যা নেই। প্রিয়মা ডলি তানিয়াদের সাথে পড়তে পারবে। আমাদের কারোরই এ নিয়ে অসুবিধা নেই। শুধু আপনার মেয়েটাকে ছেলের বউ হিসেবে নিতে চাই। এতক্ষণ যাবৎ ওনাদের দুজনের কথা শুনছিল প্রিয়তা। তবে মিস্টার শফিকের লাস্ট কথাগুলো শুনে যেন কারেন্টের শক খেল সে। জট করে তাকালো সৌরভের দিকে। দেখলো সৌরভ তারই দিকে তাকিয়ে আছে। সে যার পর নাই বিস্মিত হয়েছে। এখনো ঘোরের মধ্যে রয়েছে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। মিস্টার মুজাফর একবার স্ত্রীর দিকে আর একবার ছেলের দিকে তাকালেন। উনি আসলে বুঝতে পারছেন না প্রত্যুত্তরে কি জবাব দেবেন। মুস্কান আগের তুলনায় গম্ভীর হয়ে গেছে। মিসেস প্রমি নির্বিকার এবং প্রিয়তা হতভম্ব। ভাই, আপনি তো চেনেন আমার সৌরভকে, ছোট থেকেই দেখে আসছেন। মা হ্যাঁ বলছি, আজ তক নিজেই আমি আমার ছেলের কোনো খুঁত খুঁজে পাইনি। ছেলেটা আমার সবসময় সাদামাটা ও স্পষ্টভাষী। গর্ব করে বলতে পারি আমার ছেলে অন্যান্য ছেলেদের আইডল। না আপা, আমি জানি সৌরভ কেমন ছেলে। আমি আমার মেয়ের জন্য এমন একটা ছেলেই খুঁজছি সব সময়। কিন্তু মেয়ের আগে ছেলের মতামতটাকে প্রাধান্য দিতে হবে এক্ষেত্রে। কারণ সত্যি বলতে আমাদের থেকে সবচাইতে বেশি যদি প্রিয়র উপর কারোর অধিকার থেকে থাকে, তবে তা হলো মুস্কানের। ছেলে যদি মেনে নেয়, তবে আমার এ বিষয়ে কোনো আপত্তি নেই। বাবা মুস্কান, রাজি হয়ে যা বাবা। তুই তো চিনিস সৌরভকে, তুই নিজেও তো সব সময় তার প্রশংসার পঞ্চমুখে থাকিস। তবে দিবি না পিওকে তার হাতে তুলে? আমাদের পরিবারের ছেলেটা সোনার টুকরো ছেলে। এমন ছেলে লাখে একটা মেলে। তুই এমন করিস না বাবা। মুস্কান বেশ কিছুক্ষণ চুপ থেকে সময় লাগিয়ে চিন্তা করলো। তারপর গম্ভীর স্বরে জবাব দিল, মেয়ে হয় যখন জন্মেছে তখন বিয়ে তো দিতেই হবে, এবং পাত্র হিসাবে সৌরভ ভাইয়া মন্দ নয় তা আমি জানি। কিন্তু আমার বোনকে আমি উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চাই। আমি চাই সেও নিজের পায়ে দাঁড়াক, যাতে খারাপ কোনো পরিস্থিতিতে সে পড়লেও নিজেকে সামলে নিতে পারে। বিয়ে দিতে চাচ্ছিলাম না এখন, এসএসসিটাও দেয়নি, এত জলদি বিয়ে? মুস্কানের কথাগুলো সবাই বুঝতে পারছে। এবার সৌরভ নিজে কথা বলে ওঠে,
দেখো মুস্কান, একজন ভাই হিসেবে তুমি এমনটাই চাইবে তা আমরা জানি। শুধু তুমি কেন, একজন ভাই হিসেবে আমারও এমন দায়িত্ব আছে। তবে তুমি নিশ্চিত থাকতে পারো, তোমার বোনের পড়াশোনা নিয়ে বিয়ের পর আমি নিজে তাকে পড়াশোনার গাইড করব। আমিও চাইবো আমার বউ পড়াশোনা কমপ্লিট করুক। আর যেহেতু আত্মীয়ের মধ্যে, সেহেতু প্রিয়তার জন্য আরো সুবিধাজনক হবে। আপন ফুপ্পি আছেন যে তাকে মায়ের মতো আগলে রাখবে, এবং আমরা প্রিয়তাকে যেভাবে আগলে রাখবো অন্য কোথাও বিয়ে দিলে হয়তো এমনটা নাও হতে পারে। এমনকি অন্য পরিবার চাইবে তাদের বৌমার সংসারী হোক পড়াশোনা ছেড়ে, বাট আমরা এটা চাইবো না। আমাদের বাসায় ওকে জীবনেও কেউ ফোর্স করবে না ঘরের কাজকর্ম এবং রান্নাবান্না করার জন্য। সে তার ইচ্ছে মতো থাকবে, যেমনটা নিজের বাসায় থাকে। এখন দেখো মুস্কান, তুমি যেটা ভালো বোঝো, পড়াশোনা নিয়ে চিন্তা না করেও চলবে। এটা তুমি না বললেও আমি চাইতাম। সৌরভের কথার গুরুত্ব প্রিয়তার পরিবারের সবাই বুঝতে পেরেছে। সৌরভ যে মিথ্যা বলা ছেলে নয় তা সবাই জানে। এক কথার ব্যক্তিরা এমনই হয়। প্রিয়তা ধ্যান দিয়ে তাকিয়ে আছে সৌরভের দিকে। তার কল্পনা যে এত জলদি বাস্তবে রূপ দিতে চাচ্ছে সৌরভ, তা সে স্বপ্নেও কখনো ভাবেনি। বেশি খুশির ঠেলায় অনুভূতিহীন হয়ে গেছে বেচারি। কেউ একটা চিমটি কাটলে হয়তো হুঁশে ফিরে আসতো। মুস্কান বেশ কয়েক মুহূর্ত চুপ থেকে জবাব দিল, আপনাকে আমার বোন জামাই হিসেবে মেনে নিতে কোনো সমস্যা নেই। এখন প্রিয়তা যদি আপনাকে পছন্দ করে তবে আমরা বিষয়টা নিয়ে সামনে আগাবো। পিউ, তোর কি মত? সৌরভ ভাইয়াকে কি তোর স্বামী হিসেবে পছন্দ হয়েছে? মুস্কানের কথা শুনে হুট করে প্রিয়তা মারাত্মক লজ্জায় পড়ে গেল। সবার সামনে এমন একটা প্রশ্ন করায় সে শরমে নুয়ে গেছে। কি হলো, জবাব দে। প্রিয়তা হুট করে বসা থেকে উঠে লজ্জা পেয়ে এক দৌড়ে নিজের রুমে চলে গেল। যাওয়ার আগে জানিয়ে গেল, আমি জানি না, তোমরা যা ভালো বলবে তাই হবে। প্রিয়তার লজ্জা পেয়ে চলে যাওয়া দেখে সবাই সমস্বরে হেসে উঠল। মিস্টার সালাম হেসে হেসে বললেন, মেয়েটা ভারী লজ্জা পেয়েছে। বিয়ের প্রসঙ্গ নিয়ে সবাই কথা বলতে লাগলো। তবে একটা সময় দ্বিমত প্রকাশ করলো মুস্কান আর সৌরভ। সৌরভ চাই 1 সপ্তাহের মধ্যে বিয়ে করতে, আর মুস্কান চাই প্রিয়তার এসএসসি পরীক্ষার পর বিয়ে দিতে। অনেকক্ষণ কথাবার্তার পর সৌরভের কথাই প্রাধান্য পেল সবার কাছে। সৌরভ যুক্তি দিয়ে মুস্কানকে কুপকাত করে দিয়েছে। সৌরভ মুস্কানকে কথা দিল সে নিজে প্রিয়তার এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে সাহায্য করবে। সৌরভ যে এতদিন তার প্রিয়তমার থেকে দূরে থাকাটা সহ্য করতে পারবে না, তাই এত তর্ক বিতর্ক। ঠিক হলো সামনের শুক্রবারই বিয়ে। গায়ে হলুদ, মেহেদি অনুষ্ঠান এসব না হলেও বিয়ে সেন্টারেই হবে, কারণ দুই পরিবারের বহু আত্মীয় স্বজন আছে এবং ওনারা বিয়েতে আসবেন। বাসায় একটা বিয়ের অনুষ্ঠান করার মতো এত জায়গা নেই। তবে বিয়ে সেন্টারে হলেও বিষয়টা একদম নিকট আত্মীয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এত বেশি জুট ঝামেলা সৌরভ পছন্দ করে না। সৌরভ নিজেই তার পছন্দ অনুযায়ী সবকিছু ডিসকাস করলো মুস্কানের সাথে। বাকিরা নীরব শ্রোতাদের মতো সবকিছু শ্রবণ করে গেল। সৌরভের অধিকাংশ কথাই মুস্কানের পছন্দ হয়েছে, তাই মুস্কানও সৌরভের প্রতিটি কথায় সায় দিয়েছে। বাকিরা তো সবকিছুতেই এক পায়ে খাড়া। মিস্টার মুজাফর ও মিস্টার সালাম সৌরভকে প্রিয়তার সাথে একান্তে কথা বলার জন্য পাঠালেন প্রিয়তার রুমে। যতই প্রিয়তার রুমের দিকে এগোচ্ছে ততই সৌরভের বুক ধুকপুক করছে অজানা আশঙ্কায়। সে জানে না তাকে দেখে প্রিয়তা কেমন রিয়াক্ট করবে। বহুত কষ্টে নিজেকে ধাতস্থ করে রুমের ভেতরে প্রবেশ করলো সৌরভ। রুমে ঢুকেই হার্টবিট মিস হলো তার। কোমর অবধি লম্বা চুল ছেড়ে দিয়ে বুক শেলফের সামনে দাঁড়িয়ে আছে প্রিয়তা। শরীরে ওটা নেই, শরীরে এক অন্যরকম শিহরণ খেলে গেল তার। অদ্ভুত ফিলিংস। প্রিয়তা অবাক হয়েছে সৌরভকে হঠাৎ তার রুমে দেখে। সে ভাবেনি সৌরভ এভাবে তার রুমে চলে আসবে। প্রিয়তা দ্রুত একটা ওটা শরীরে জড়িয়ে নিল। সৌরভ দরজা হালকা ভিড়িয়ে রাখলো। প্রিয়তার দিকে তাকিয়ে নিঃশব্দে হাসল সে। হাসি দেখে গলে গেছে প্রিয়তা। সৌরভ এগিয়ে গেল প্রিয়তার দিকে। প্রিয়তা ঠায় দাঁড়িয়ে আছে আগের জায়গায়, যেন কেউ তাকে সম্মোহন করে রেখেছে। সৌরভ একটা আঙুল প্রিয়তার গালে ছুঁয়ে দিল। আবেশে চোখ বন্ধ করে ফেলল প্রিয়তা। আমার ভার্জিনিটিতে হাত দিয়েছো তুমি, এত সহজে কিভাবে ছেড়ে দেই বলো তো? এই জন্যই আজকে এমন সারপ্রাইজ দিলাম। কেমন লাগলো সারপ্রাইজ? প্রিয়তা কাঁপা কাঁপা কণ্ঠে ঢোক গিলে জবাব দিল, খুবই বাজে। এতদিন কষ্ট দিয়ে এখন আসছেন বিয়ের প্রস্তাব নিয়ে? হ্যাঁ, করবো না আপনাকে বিয়ে। সৌরভ আরেকটু এগিয়েই প্রিয়তার ঠোঁটের ওপর আঙুল রাখলো। ফিসফিসে কণ্ঠে বলল, হুস, এমন কথা বলো না। তুমি যেহেতু আমায় শিখেছো সেহেতু আমাকে বিয়ে তোমায় করতেই হবে। তৈরি থেকো, 1 সপ্তাহ পর উঠিয়ে নিয়ে যাব তোমাকে একদম নিজের করে নিয়ে। তখন কোনো বাধা থাকবে না আমার তোমাকে অন্তরঙ্গ ভাবে স্পর্শ করতে। এতদিন তুমি তোমার ভেলকি দেখেছো, বিয়ের পর আমার ভেলকি দেখতে পারবে। যাকগে, এখন আসি তাহলে। বি রেডি পিও। প্রিয়তা তাকিয়ে আছে সৌরভের চোখের দিকে। এ দেখা যেন অফুরন্ত। সৌরভ প্রিয়তার মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দিয়ে চলে গেল। প্রিয়তা তাকিয়ে আছে তার যাওয়ার পানে। এখনো ঘোর ভাঙেনি তার।
সেদিন প্রিয়তাকে ঘোরের মধ্যে ফেলে রেখে চলে গেছিল সৌরভ, তার হাতের অনামিকা আঙুলের স্বর্ণের একটা আংটি পরিয়ে দিয়ে। প্রিয়তা ভাবেওনি এত সারপ্রাইজ হবে সে। কল্পনাও যে বাস্তব হতে পারে তা বেচারির ধারণাতীত ছিল। ভাবেনি কখনো ফুফাতো ভাইয়ের বিয়ে খেতে গিয়ে নিজেরও একটা হিল্লে হয়ে যাবে। তারপর কেটে গেছে পুরো একটা সপ্তাহ। আজ সৌরভ ও প্রিয়তার বিয়ে। সকাল থেকে সবাই ভীষণ ব্যস্ত। একটা বিয়ে কাটিয়ে উঠতে না উঠতেই আরেকটা বিয়ের বন্দোবস্ত হয়ে গেছে। এই এক সপ্তাহ সৌরভের সাথে প্রিয়তার কোনো কথা হয়নি, দেখা হয়েছে মোটে একবার। সৌরভ প্রিয়তার হাতের মাপ, জুতোর মাপ ও ব্লাউজের মাপ নিতে এসেছিল তার মা চাচিদের সাথে। তখন একবার দেখা হয়েছিল। প্রিয়তার জন্য কোনো শপিং টপিং কিছুই করতে হয়নি, কারণ সৌরভ কানাডা থেকে আসার সময় বিয়ের লেহেঙ্গা থেকে শুরু করে সবকিছু কিনে নিয়ে এসেছে। ওখান থেকে রোজগার করে মাকে টাকা দিয়েছিল স্বর্ণের গহনা বানানোর জন্য। মিসেস মিনা অনেক গহনা বানিয়ে রেখেছেন সৌরভের বউয়ের জন্য। সবকিছু আগে থেকেই রেডি করা, এখন শুধু বিয়েটা করা বাকি। বিয়ের দুদিন আগে বিয়ের লেহেঙ্গা, গহনা, সাজগোজের জিনিস সবকিছু প্যাকিং করে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রিয়তার আত্মীয়রা সৌরভের কিনে আনা সব জিনিস দেখে প্রশংসায় পঞ্চমুখ, কারণ প্রত্যেকটা কাপড় চোপড়ই দামি, ব্র্যান্ডেড এবং কালারগুলো অনেক বেশি আকর্ষণীয়। প্রিয়তার এখনো বিশ্বাস হচ্ছে না যে সৌরভের সাথে তার বিয়ে ঠিক হয়েছে এবং আজকেই তাদের বিয়ে। সৌরভ আজকে গাঢ় মেরুন রঙের দামি শেরওয়ানি পরেছে। ঠোঁটের কোণে এক টুকরো তৃপ্তির হাসি ফুটিয়ে তুলে নিজেকে আয়নায় পর্যবেক্ষণ করছে সে। তুর্য, আকিল, আবির ওরা সৌরভের পাশে আছে। সৌরভের বেস্ট ফ্রেন্ড ছিল দুজন। ওরা বিয়ে শাদী করে একজন লন্ডন আর একজন আমেরিকায় সেটেল, তাই তো ওরা বিয়েতে আসতে পারেনি। আবির সৌরভের হাসিমাখা চেহারা দেখে খোঁচা মারছে খালি, তবে বেশরমের মতো কিছু বলতেও পারছে না, কারণ যার সাথে বিয়ে হচ্ছে সে তাদেরই একমাত্র আদরের মামাতো বোন। প্রিয়তাকে পার্লার থেকে আসা মেয়েরা সাজাচ্ছে। প্রিয়তা চুপচাপ বসে আছে। তানিয়া, মিশি আর যারা তার পাশেই বসে আছে। সৌরভ বলে দিয়েছে প্রিয়তা যেন বেশি সাজগোজ না করে, একদম সিম্পল ভাবে সাজতে বলে দিয়েছে তাকে। গর্জিয়াস মেকআপ করে নিজের চেহারা পরিবর্তন করাকে সৌরভ মোটেও পছন্দ করে না। মেকআপ করা শেষে প্রিয়তার হাতে স্টোনের ও স্বর্ণের চুড়ি, আংটি এসব পরিয়ে দিচ্ছে মিশি ও তানিয়া। প্রিয়তা একদম চুপ করে আয়নায় নিজেকে দেখে যাচ্ছে। দরজার ওপাশ থেকে মিসেস প্রমি মেয়েকে দেখে আড়ালে চোখের জল মুছছেন। যতই শাসন ও বকাবকি করেন না কেন, একটা মাত্র আদরের ছোট্ট মেয়ে ওনার। কষ্টে বুকটা হাহাকার করছে। মায়ের মন বলে কথা, মায়েরা তো এমনই হয়। আজ মেয়েটা স্বামীর ঘরে চলে যাবে ওনার সারা বাড়ি ফাঁকা করে দিয়ে। আর কখনো দুষ্টুমি করে বলে বকাবকি করা হবে না। আর কখনো আচার বেশি খাই বলে চিল্লাফাল্লা করতে পারবেন না। মিসেস প্রমি ওনার চাচিকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করছেন। যদিও সৌরভদের বাসা আর ওনাদের বাসার দূরত্ব 15 মিনিটের মাত্র। মেয়েকে কাছে বিয়ে দিচ্ছেন, অথচ মন মানছে না তার। মুস্কান সকাল থেকে ভীষণ ব্যস্ত। একটা মাত্র আদরের ছোট বোন তার। বিয়ের সমস্ত কাজ সুষ্ঠুভাবে যাতে সম্পূর্ণ করা হয় তার সম্পূর্ণ তদারকি সে করছে। সারাদিনে কিছু খাওয়ার সময়টাও পায়নি। মিস্টার মুজাফফরও ব্যস্ত হয়ে আছেন ঠিকই, কিন্তু ওনার মন ভীষণ খারাপ। প্রিয়তা ওনার কলিজার টুকরো মেয়ে। অনেক চাওয়ার পর আল্লাহ প্রিয়তাকে দিয়েছেন। একটা মেয়ের শখ পূরণ হয়েছে ওনার ঠিকই, কিন্তু মেয়েটাকে বেশি দিন নিজের কাছে রাখতে পারলেন না। বিয়ে ছেলেদের জন্য হয়তো অনেক খুশির, কিন্তু একটা মেয়ে এবং তার পরিবার জানে একজন সদস্য কমে যাওয়ার কষ্ট কেমন। ওনারা কাজকর্মে নিজেদের ব্যস্ত রাখলেও তাদের চেহারায় ফুটে আছে বিমর্ষ ভাব। প্রিয়তার পুরোপুরি সাজগোজ শেষ হতেই পার্লারের মেয়ে রুম থেকে বেরিয়ে গেল। আজকে প্রিয়তাকে দেখতে অনেক সুন্দর লাগছে ঠিকই, কিন্তু বড় মেকআপ লাগানোই তার চেহারা দেখা যাচ্ছে না। লেহেঙ্গার সাথে বড় হিজাবও পরেছে সে। হিজাবের ওপর আবার বড়সড় একটা স্টোনের কারুকাজ করা দোপাট্টা দেওয়া। প্রিয়তার মনের মধ্যে এক মিশ্র অনুভূতির সঞ্চার হয়েছে। প্রথমত সৌরভকে নিজের করে পাওয়ার উচ্ছ্বাস, দ্বিতীয়ত মা বাবা ভাইকে ছেড়ে যাওয়ার কষ্ট। এরকম অনুভূতির সম্মুখীন আজ প্রথম হতে হয়েছে তাকে। এই মিশ্র অনুভূতির তোপে পড়ে তার কেমন রিয়াক্ট করা উচিত সে সেটাই ভুলে গেছে। তাই তো চুপচাপ বসে আছে বিছানায়। দামান এসেছে বলে উচ্ছ্বাসিত হয়ে উঠেছে সেন্টারের বাইরে দাঁড়ানো সব ছেলেমেয়েরা। এই রকম একটা কলরব প্রিয়তার কানে এলো। বাইরে যারা কলরব করছে ওরা সবাই প্রিয়তাদের আত্মীয় হয়। তানিয়া ফিসফিস করে বলল, ভাইয়ারা এসে গেছে, তুই এখানে থাক পিউ, আমি এক্ষুনি আসছি। তানিয়া তড়িঘড়ি করে চলে গেল। প্রিয়তার শরীরে হিম শীতল স্রোত বয়ে গেল সৌরভের আসার কথা শুনে। এমন আজব অনুভূতির কথা ভাষায় প্রকাশ করতে পারবে না সে। সৌরভকে মিষ্টি মুখ করিয়ে সোজা সেন্টারের ভেতর প্রবেশ করার সুযোগ দেওয়া হলো। দুই বংশের মধ্যে প্রিয়তা সবার ছোট, তাই তো সৌরভের সালাসালি কেউ নেই যে গেট আটকে টাকা আদায় করবে বা দুলাভাইয়ের সাথে দুষ্টুমি করবে। সবাই অ্যাডাল্ট। সৌরভ অন্যদিকের
একটা হলরুমের সাজানো স্টেজে বসেছে, প্রিয়তা আরেকটা হলরুমের স্টেজে অবস্থান করছে। দুজন দুই জায়গায়। সৌরভের সাথে সবাই ছবি তুলছে। সৌরভও বর্ষসুলভ স্বাভাবিক আচরণ করছে সবার সাথে। প্রিয়তার সাথে নিজ ভাই ছাড়া অন্য কোনো ছেলের ফটো তোলা অ্যালাউ করছে না মুস্কান। সেও সৌরভের ক্যাটাগরির। সবার খাওয়া দাওয়ার পর্ব শেষে সৌরভ ও প্রিয়তাকে একটা সেজে একসাথে বসানো হলো। সৌরভ তো চোখ ফেরাতে ভুলে গেছে প্রিয়তাতে দেখে। ন্যাকআপ লাগানো ও হিজাব পরা সত্ত্বেও মেয়েটাকে অনেক মোহনীয় লাগছে তার কাছে। টকটকে মেরুন রঙের লেহেঙ্গা, হিজাব, ন্যাকআপ, সাথে স্বর্ণের গহনা ও স্টোনের গহনা, হাই হিল জুতো পায়ে। নর্মাল পার্টি মেকআপে তাকে জোশ লাগছে দেখতে। প্রিয়তা লজ্জার কারণে তাকাতে পারছে না সৌরভের দিকে। সৌরভ বুঝতে পেরে মুচকি আসলো শুধু। দুজনের ওপর ফুলের বর্ষণ হচ্ছে। একজন আরেকজনের দিকে আর চোখে বারবার তাকাচ্ছে। চোখে চোখে প্রেম নিবেদন করছে দুজন। একটু পর কাজী সাহেব ও উকিলের বিয়ে পড়ানোর জন্য সাথে মুরব্বীরাও ছিলেন। সৌরভকে যখন কবুল বলতে বলা হলো তখন সৌরভ মোটেও সময় নেয়নি। সে সাবলীলভাবে কবুল বলে দিয়ে কাগজে সিগনেচার করে দিল। তবে প্রিয়তাকে যখন কবুল বলতে বলা হলো তখন সে একটু ঝিম মেরে গেল। মা, বাবা ও ভাইকে ছেড়ে যাওয়ার কষ্টে দুফোঁটা দুর্ভেদ্য জল তার চোখ ফেটে গড়িয়ে আসে। কষ্টে বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। মুস্কানের বিমর্ষ গম্ভীর চেহারার দিকে একবার তাকিয়ে ধীর কণ্ঠে কবুল বলে দিল। সিগনেচার করার সময় কাগজের ওপর টপ টপ করে পানি গড়িয়ে পড়ে তার অক্ষি কোটার থেকে। ব্যাস, দুজন বাধা পড়ল এক পবিত্র সম্পর্কের বন্ধনে। বিয়ে হয়ে গেল তাদের। আজ থেকে আইনত ও ইসলামী শরীয়ত অনুযায়ী দুজন স্বামী স্ত্রী। বেশ কিছুক্ষণ দুজনের ফটো সেশন চলল। ফটোগ্রাফার হলো আকিল আর তুর্য। টিপিক্যাল বিয়ের মতো অনেক কিছুই সৌরভ তার বিয়েতে স্কিপ করে গেছে। মুস্কানও এতে খুশি মনে সায় দিয়েছে। সৌরভের পছন্দ অপছন্দ সম্পর্কে তার পরিবারের লোকেরা সবাই জ্ঞাত, তাই কেউ কোনো কথা বলেনি এ বিষয়ে। প্রিয়তাকে সোনাদানা দিয়ে মুড়িয়ে দিয়েছে সৌরভ। কোনো কিছুরই কোনো কমতি রাখেনি। এমনকি সে যে চাকরি করতে যাচ্ছে সেখানে মাসিক বেতনই প্রচুর টাকা। প্রিয়তার কোনো কিছুরই অভাব হতে দেবে না সে। বিদায়ের সময় প্রিয়তা মুস্কানকে জাপটে ধরে হাউমাউ করে কান্না করছে। মুস্কান নিজেও চোখের পানি ফেলেছে সমানে। আজ থেকে আর কাউকে শাসন করতে হবে না। কেউ এসে আবদার ধরে বলবে না, ভাইয়া আমায় আচার আর চকলেট কিনে দাও। মুস্কানের বুকে এক তীব্র ব্যথা অনুভূত হচ্ছে। কষ্টে বুকটা ছারকার হয়ে যাচ্ছে তার। এত কষ্ট জীবনেও হয়নি। পাশে মিসেস প্রমিও কান্নাকাটি করছেন। তাকে মিসেস শিলা আর মিসেস মিনা সামলাচ্ছেন। ভাইয়া আমি যাব না, কোথাও যাব না তোমাদের ছেড়ে। প্লিজ ভাইয়া, আমাকে এভাবে বিদায় দিও না। খুব কষ্ট হচ্ছে আমার। কিভাবে থাকবো আমি তোমাদের ছেড়ে বলো? প্রিয়তার কান্না ও আহাজারি দেখে যারা ছিলেন পাশে ওনাদের সবার চোখে পানি চলে এসেছে। এমনকি তানিয়া, ডলি, যারা, মিশি, পান্না ওরাও চোখের পানি ফেলছে সমানে। কারো মুখে সান্ত্বনাটুকু দেওয়ার ভাষা নেই। প্রিয়তার এত কষ্ট সৌরভ সহ্য করতে পারল না। তাই তো সে তার আব্বুকে দিয়ে জোর করিয়ে প্রিয়তার আব্বু আম্মু, মুস্কান, সাথে তাদের নিকটাত্মীয় যারা প্রিয়তাদের বাসায় থাকবেন ওনাদের সবাইকে কষ্ট করে হলেও কনভিন্স করে ফেললো সৌরভদের বাসায় যাওয়ার জন্য। মুস্কান নাকচ করতে গিয়েও পারল না। বোনের এত কান্নাকাটি তারও সহ্য হচ্ছে না। তাই সবাই একসাথে রওনা দিল সৌরভদের বাসের উদ্দেশ্যে। আগে বলেছি সৌরভ এসব নিয়মকানুনের ধারেও ধারে না। এর মাঝে নিকটাত্মীয়ের মধ্যে বিয়ে হয়েছে, তাই কোনো অসুবিধা হচ্ছে না। মুস্কান ও আব্বু আম্মুর সাথে যাচ্ছেন দেখে প্রিয়তা কান্নাকাটি অফ করে নিজে থেকে লাল গোলাপ ফুলের সাজানো গাড়িতে উঠে বসলো। সৌরভ আর প্রিয়তা এক গাড়িতে উঠে বসেছে। সৌরভের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে ছলছল নয়নে তাকালো প্রিয়তা। সৌরভ প্রিয়তার নেকাব তুলে দিয়ে দু চোখের জল মুছে দিল সযত্নে। সৌরভের এত কেয়ার দেখে প্রিয়তা হাজার দফা মুগ্ধ হয়েছে। এত ভালো জীবনসঙ্গী পাওয়ার খুশিতে আল্লাহর কাছে কয়েকবার শুকরিয়া আদায় করলো সে। বাসায় আসার পর সৌরভ প্রিয়তার হাত শক্ত করে ধরল। তারপর দুজন দুজনের হাত ধরে বাসার ভেতরে প্রবেশ করে। মিসেস মিনা দুজনকে মিষ্টিমুখ করিয়ে দিলে এশা আর ঈশা ওদের দুজনকে সোফায় নিয়ে বসালো। প্রিয়তা মুস্কানের হাত ধরে বসে আছে চুপচাপ। কিছুক্ষণ পর মুস্কান নিজের হাতে বোনকে রাতের খাবার খাইয়ে দিল। যদিও তখন রাত 9:30 বাজে। প্রিয়তা তৃপ্তি নিয়ে ভাইয়ের হাতে খাবার খেলো। সৌরভ মুখে হাসি নিয়ে ভাই বোনের ভালোবাসা দেখছে। মুস্কান সৌরভের ছোট হলেও বোনের প্রতি টান সৌরভের থেকেও বেশি। সৌরভ এত মারাত্মক পজিটিভ নয় বোনদের নিয়ে। ইদানিং মুস্কানের মতো ভাই তেমন একটা পাওয়া যায় না। তবে প্রিয়তার ভাগ্য বলতে হবে, মুস্কানের মতো এত ভালো একটা ভাই পেয়েছে সে। ডলি, তানিয়া, ঈশা, এশা, পান্না, জুই, যারা ও সারা ওরা প্রিয়তাকে সৌরভের রুমে নিয়ে রেখে এলো। সৌরভের সারা রুম জুড়ে ফুলে ফুলে সাজানো হয়েছে। ফুলের ঘ্রাণে মম করছে সারা রুম। প্রিয়তা শুধু রুমের চারপাশে মুগ্ধ হয়ে চোখ বুলিয়ে যাচ্ছে।
এতদিন ধরে অন্যান্যদের বাসর ঘর দেখে আসে, আর আজ নিজের জন্য সাজানো বাসর থেকে এক অন্যরকম শিহরণ বয়ে গেল মন জুড়ে। আজকে রাতের কথা ভাবতেই রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে তার মনের মাঝে। লজ্জায় লাল হয়ে গেছে ইতিমধ্যে সে। অপেক্ষার প্রহর যেন শেষ হয় না প্রিয়তার। কখন তার প্রাণের প্রণয়কে দেখতে পারবে সে নিয়ে চুপচাপ দরজা বরাবর তাকিয়ে বিছানায় বসে আছে প্রিয়তা। অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সৌরভের আগমন ঘটল রুমে। প্রিয়তা একটু নড়ে চড়ে তারপর বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর সংকোচ নিয়ে এগিয়ে এসে সৌরভের পায়ে ধরে সালাম করতে নিল, কিন্তু সৌরভ প্রিয়তার দুই বাহু আঁকড়ে ধরে আটকে ফেলল তাকে। প্রিয়তা প্রশ্নবোধক চাহনিতে তাকাতেই সৌরভ বলল, পায়ে ধরে সালাম করতে নেই প্রিয়, মুখে সালাম দিতে পারো, তবে কখনো কাউকে পায়ে ধরে সালাম করতে যেও না, কেমন? প্রিয়তা নীরবে মাথা হেলিয়ে সায় জানালো। সৌরভ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রিয়তমা স্ত্রীর পানে। সৌরভের চোখ এত সুন্দর রমণী যেন আগে কখনো দেখেনি। সৌরভ প্রিয়তার কপালে গভীরভাবে একটা চুমো খেলো। প্রিয়তা আবেশে চোখ বন্ধ করে ফেলেছে। কলিজা কাঁপছে তার এক অদ্ভুত রকমের অনুভূতির কারণে, যা একমাত্র সৌরভের কাছাকাছি থাকলেই অনুভব হয়। এখন সৌরভকে এত কাছে পেয়ে প্রিয়তার যেন হার্টবিট তড়িৎ গতিতে লাফাচ্ছে। আসসালামু আলাইকুম আমার প্রিয়তমা, আমার প্রাণের স্পন্দন, নতুন জীবনের জন্য অনেক শুভকামনা রইল প্রিয়। প্রিয়তা দু হাত দিয়ে আলতোভাবে ধরে রেখেছে সৌরভের শেরবানির কোণা। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে সৌরভের দিকে। সৌরভ এত আদুরে কণ্ঠে কথা বলছে যে নিজেকে তার কাছে আহ্লাদী কোনো রাজকুমারী মনে হচ্ছে। প্রিয়তা লজ্জায় কোনো জবাব দিতে পারল না। সৌরভ তা বুঝতে পারল। গহনা খুলে কাপড় চোপড় চেঞ্জ করে উজু সেরে এসো, দুজনে একসাথে এশার সালাত আদায় করব। প্রিয়তা কোনো মতে মাথা নুইয়ে সায় জানিয়ে ড্রেসিং টেবিলের সামনে চলে এলো গহনাদি সব খোলার জন্য। কয়েক মুহূর্ত গয়না খোলার জন্য টানাটানি করলো প্রিয়তা, কিন্তু এক ছিল নড়াতে পারল না। সৌরভ তা দেখে ঠোঁট টিপে হেসে প্রিয়তার দিকে এগিয়ে গেল তাকে সাহায্য করার জন্য। প্রিয়তা সৌরভকে দেখে চোখ নামিয়ে ফেলল। জানি না কেন এই লোকটাকে এত লজ্জা পাচ্ছে সে। এর আগে তো নীললজ্জের মতো কি কাণ্ডটাই না ঘটিয়েছিল, অথচ আজ লজ্জায় বাখারা। সৌরভ মনোযোগ সহকারে প্রিয়তার পরনের সব গহনাদি খুলে সমস্ত পিন ছুটিয়ে দিল। এরই মধ্যে প্রিয়তা আর চোখে অনেকবার সৌরভের দিকে তাকিয়েছে। সৌরভ যে খেয়াল করেনি তা না, সে ঠিকই খেয়াল করেছে যে প্রিয়তা তার পানে লুকিয়ে চুরিয়ে তাকাচ্ছে। সৌরভ কিছু বলল না। সব ছোটানো হয়ে গেলে প্রিয়তা আলমারি থেকে নতুন সালোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করতে। প্রিয়তার ফ্রেশ হতে হতে সৌরভ ঘরেই কাপড় পাল্টে ফেলল। প্রায় 15 মিনিট পর প্রিয়তা কাপড় পাল্টে মেকআপ দিয়ে ফ্রেশ হয়ে একদম উজু করে বেরিয়ে এলো। প্রিয়তা আসতে সৌরভ গিয়ে উজু করে এলো। তারপর দুজনে নামাজে দাঁড়ালো যায় নামাজ বিছিয়ে। সৌরভ আগে আর প্রিয়তা পেছনে। দুজনে নামাজ আদায় করে বিছানায় গিয়ে বসলো। সৌরভ তার সেন্টার টেবিলের ড্রয়ার থেকে বেশ বড় একটা প্যাকেট বের করলো। প্রিয়তা উৎসুক দৃষ্টিতে সৌরভের কর্মকাণ্ড লক্ষ্য করছে। সৌরভ প্রিয়তার হাতে প্যাকেটটি তুলে দিয়ে বলল, এতে তোমার দেনমোহর সব রাখা আছে, নিজের কাছে রেখে দিও এবং যত টাকা খরচ করতে মন চায় করো, কেউ তোমায় মানা করবে না, দরকার হলে বলো আরো দিব। প্রিয়তা নিচু কণ্ঠে জবাব দিল, জি না, আর কিছুই লাগবে না। এই টাকাও আবার কোনো খরচেই লাগবে কিনা সন্দেহ আছে। আমার অহেতুক টাকা খরচ করার বাতিক নেই। ভালো, তারপরও তোমার পার্সোনাল বলে কিছু কথা আছে, সব সময় প্রয়োজনে আমার কাছে চাইতে তোমার লজ্জা লাগতে পারে, তাই এই ব্যবস্থা। সৌরভ বসা থেকে উঠে গিয়ে আলমারি থেকে একটা বক্স নিয়ে এলো। বক্স খুলতে প্রিয়তা বেশ কিছু নর্মাল ও সিম্পল অর্নামেন্টস দেখতে পেল। সৌরভ নিজের হাতে প্রিয়তার হাতে চিকন দুটো স্বর্ণের চুড়ি, চিকন দুটি ডিজাইনার আংটি, একদম সিম্পল একজোড়া দুল ও একটা নাকফুল পরিয়ে দিল। এগুলো কানাডা থেকে নিয়ে এসেছে সে। গলায় একটা চিকন চেন ও পায়ে একজোড়া পায়েল পরিয়ে দিল সৌরভ। প্রিয়তা স্বপ্নীল চোখে সৌরভের দিকে তাকিয়ে আছে। বাসর নিয়ে প্রতিটা মেয়ের স্বপ্ন দেখে। প্রিয়তাও দেখেছিল, কিন্তু তার বাসর রাজ্যে এত স্মরণীয় হবে তা সে কখনো কল্পনা করেনি। সৌরভকে যত দেখছে ততই মোহিত হচ্ছে সে। নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হচ্ছে। না জানি কোন নেকির কাজ করেছিল যে সে যার জন্য এত ভালো একটা স্বামী পেয়েছে জীবনে। সৌরভ প্রিয়তার কপালে হাত রেখে বিড়বিড় করে কিসের যেন একটা দোয়া পাঠ করলো। প্রিয়তা এতই মুগ্ধ হয়ে সৌরভের দিকে তাকিয়ে আছে যে সে কি দোয়া পড়ছে তা জিজ্ঞেস করতেও ভুলে গেছে। সৌরভ প্রিয়তাকে বলল, প্রিয় ঘুমিয়ে যাও এখন, আজকে সারাদিন তোমার উপরে অনেক ধকল গিয়েছে, এখন ঘুমিয়ে রেস্ট নাও বরং, নয়তো শরীর খারাপ করবে। প্রিয়তা মুচকে এসে টুপ করে সৌরভের গালে একটা চুমু খেয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, এভাবেই দিন রাত ঢেলে যায়, মন আমার বারবার বলে যায় ভালোবেসে কোনো ভুল করিনি আমি। সৌরভ মুচকে এসে প্রিয়তার দিকে প্রেমময় দৃষ্টিতে তাকালো। প্রিয়তা বিছানায় শুয়ে পড়ে সৌরভের আসার অপেক্ষা করতে লাগে। সৌরভ রুমের লাইট নিভিয়ে প্রিয়তার পাশে এসে শুলো।
সৌরভ আসতেই প্রিয়তা কম্বল নিজের ও সৌরভের শরীরের উপর দিয়ে সৌরভকে দু হাত দিয়ে চাপটে ধরল। আজকে কোনো বাধা নেই, তাই সৌরভ ও প্রিয়তাকে নিজের বুকের সাথে আগলে নিল। আপনিও আমাকে পছন্দ করতেন তাই না? ওই যে একবার বলেছিলেন একজনকে আপনার মনে ধরেছে, আমি তো সে। হ্যাঁ, তোমাকেই ভালো লেগেছিল আমার। আর আমি কত বুদ্ধু, একটুও ধরতে পারিনি সেটা যে আমি। আমাকে বললে কি হতো? হ্যাঁ, আমি কি খেয়ে ফেলতাম আপনাকে? জানেন আমি আপনার হেয়ালি মার্কা কথা শুনে কত কষ্ট পেয়েছি। সৌরভ প্রিয়তার কপালে চুমু খেয়ে আদুরে কণ্ঠে বলল, আমি জানতাম তুমি যে আমায় পছন্দ করতে, তাও আমি বলিনি, কারণ আমি চাই না বিয়ে ব্যতীত কোনো হারাম সম্পর্ক আমাদের মধ্যে সৃষ্টি হোক। তোমাকে হালাল ভাবে আল্লাহর কাছে চেয়েছি। দেখো, আল্লাহ তাআলা কিন্তু আমায় ফেরায়নি। তিনি ঠিকই তোমাকে আমার অর্ধাঙ্গিনী স্বরূপে দিয়েছেন। চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ কখনো কাউকে খালি হাতে ফেরান না। আমার ওনার উপর ভরসা ছিল, তাই তো তোমায় এত সহজে পেয়ে গেছি। আমিও নিজেকে প্রায় পরিবর্তনই করে ফেলেছি। এখন আপনার সহচর্যে থেকে পুরোপুরি পাল্টে যাব ইনশাল্লাহ। শুধু আপনি সব সময় আমার পাশে থাকবেন, কখনো ভুল বুঝে সরে যাবেন না। আমি আপনাকে অনেক 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 বেশি ভালোবাসি জামাই। এই বলে প্রিয়তা সৌরভের অধরের সাথে নিজের অধরষ্ট মিলিয়ে দিল। সৌরভ প্রিয়তার ঘন চুলের ভাঁজে হাত ডুবিয়ে গভীরভাবে চুমু খাচ্ছে। দুজনে সমান তালে রেসপন্স করছে। এই শীতল আবহাওয়ায় এমন স্পর্শে কেঁপে কেঁপে উঠছে প্রিয়তা। আর সৌরভ যেন নিজের মধ্যে নেই, হারিয়ে গেছে কোনো এক অজানায়। মিনিট পাঁচেক পর সৌরভ প্রিয়তার ঠোঁটজোড়া ছেড়ে দিল। প্রিয়তা ঘন ঘন শ্বাস ফেলছে। সৌরভ প্রিয়তার কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে অনুভব করছে। দুজন দুজনের নিঃশ্বাসের শব্দের গভীরতা মাপছে। সৌরভ অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে বলল, ঘুমাও প্রিয়তা, আজ তুমি রেস্ট নাও। সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। আমি চাই না সকালে ঘুম থেকে উঠে আমার কারণে তুমি বারংবার আনইজি ফিল করো। রোমান্স পরেও করা যাবে, এখন ঘুমিয়ে যাও বরং। সৌরভের নেশা ধরানো কণ্ঠ শুনে প্রিয়তা আরেক দফা ক্রাশ খেল। ছেলেটার ভয়েসও মন কেড়ে নেওয়ার মতো সুন্দর। প্রিয়তা সৌরভের কথায় সায় দিয়ে সৌরভের বুকে মুখ গুজে চোখ বন্ধ করে ফেলল। সৌরভ দু হাত দিয়ে তাকে বিড়াল ছানার মতো জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো ঘুমানোর জন্য। অবশেষে মহা আরামের ঘুম তাদের চোখ দয়ে ধরা দিল। দুজনে পাড়ি জমালো নিদ্রার শহরে। পরদিন মধ্যরাতে অর্থাৎ ফজরের ওয়াক্তে ঘুম ভাঙল সৌরভের। মূলত ফজরের নামাজ পড়ার জন্যই এই সময় ঘুম থেকে উঠেছে। তখনও ভোর হয়নি। চোখ খুলে দেখলো প্রিয়তা তার বুকের সাথে একদম লেপ্টে ঘুমাচ্ছে। আলো থালো চুলগুলো মুখের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে। সৌরভ প্রিয়তাকে এমন অবস্থায় দেখে মুচকি হাসলো। অবশেষে মেয়েটাকে নিজের করে পেল সে, যদিও তেমন একটা কাঠখড় পোড়াতে হয়নি তার। সৌরভ বলে মুস্কান এত সহজে বোন বিয়ে দিতে রাজি হয়েছে। অন্য কেউ হলেও মোটেও এত সহজে রাজি হতো না সে। সৌরভ প্রিয়তার কপালের ওপর মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে কানের পিছে গুজে দিয়ে কপালে আলতোভাবে একটি চুমু খেলো। প্রিয়তা তো মরার মতো ঘুমোচ্ছে, কোনো হুঁশ নেই তার। সৌরভ এই আলো আধারের মাঝে প্রিয়তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কখনো ভাবেনি সে এত জলদি বিয়ে নামক পবিত্র সম্পর্কে আবদ্ধ হবে, কারণ এত এত মেয়ের মধ্যে একটাও পছন্দের মানুষ খুঁজে পায়নি সৌরভ। সে তো ভেবেছিল তার চাহিদা মতো মেয়ে খুঁজে পাওয়া সাংঘাতিক দুষ্কর হবে। অথচ দেশে আসার পরই নিজের মনের মতো একজনকে পেয়ে গেল সে। আশাই করেনি এত জলদি পেয়ে যাবে। তার প্রিয়তাকে পেয়ে গেছে সে। আল্লাহর কাছে চাইতে চাইতে অবশেষে পেয়ে গেছে। সৌরভ আবারও চুমু খেলো প্রিয়তার কপালে। ওর গলার পাশে হাত রেখে থুতনিতে একটা চুমু খেলো। একটু পর সৌরভ প্রিয়তাকে আস্তে ধীরে ডাকতে লাগলো। প্রিয়তার গালে আলতোভাবে চাপড় মেরে আদুরে কণ্ঠে বলতে লাগলো, প্রিয়, ও প্রিয়, ওঠো, ফজরের আজান হয়ে গেছে, নামাজ পড়বে না? প্রিয়তা বলে কম্বল মুড়ি দিয়ে আবারও ঘুমিয়ে পড়ল। সৌরভ তার ঠান্ডা ডান হাতটা প্রিয়তার কামিজের ভেতর ঢুকিয়ে পেটের ওপর রাখলো। এবার প্রিয়তা ঘুম ঘুম চোখে পিটপিট করে চাইল সৌরভের দিকে। পেটের ওপর অনেক ঠান্ডা অনুভব হওয়ায় ঘুম ভেঙে গেছে তার। সৌরভ দাঁত বের করে হাসছে। সৌরভের বাঁ হাতের তুলনায় ডান হাত অনেক ঠান্ডা থাকে শীতের সময়। হাত সরান, প্রচুর ঠান্ডা আপনার হাত। আচ্ছা সরাবো, এখন উঠে উজু করে আসো, যাও, দুজনে নামাজ পড়বো একসাথে। প্রিয়তা দু চোখ ভালো করে কষলে জিজ্ঞেস করলো, আজান হয়ে গেছে কখন? আমি তো শুনিনি। এমন ভেতরে ঘুমে থাকলে বাসায় ডাকাত পড়লেও তো টের পাবে না। সৌরভের বলা কথা ও হাসি দেখে প্রিয়তা লজ্জা পেল ভীষণ। আসলে সে ঘুমিয়ে পড়লে দিন দুনিয়ার খবর থাকে না, এতটাই ঘুম পাগলি। প্রিয়তা সৌরভের দাড়িতে হাত বুলিয়ে দিয়ে বলল, আপনি গিয়ে উজু করে আসুন, যান, আপনি আসার পর আমি যাব। সৌরভ প্রিয়তার হাতের ওপর হাত রেখে বলল,
ঘুমিয়ে যাবে না তো আবার? না, ঘুমাবো না, নিশ্চিন্তে থাকতে পারেন, এখন যান। সৌরভ শোয়া থেকে উঠে বসলো, পায়ে পমপমের স্যান্ডেল পরে বলল, ওকে, আমি যাই। সৌরভ ওয়াশরুমে চলে গেল। প্রিয়তা একটু গড়াগড়ি করে শোয়া থেকে উঠে বসলো, চুলগুলো খোপা বেঁধে চুপচাপ বসে রইল কম্বলের নিচে। সৌরভের বেরোনোর অপেক্ষা করছে সে। কিছুক্ষণ পর সৌরভ বেরোতেই সে গিয়ে ঢুকলো। অজু করে বের হলো প্রিয়তা। এতক্ষণে সৌরভের নামাজ শেষ। সে লাইট অন করে কোরআন তেলাওয়াত করছে। জায়নামাজ আগে থেকে বিছিয়ে রেখেছে সৌরভ। প্রিয়তা তার পাশে গিয়ে নামাজে দাঁড়ালো। প্রিয়তার নামাজ শেষ হওয়ার কিছুক্ষণ পর সৌরভের তেলাওয়াত অফ করলো। কোরআন রেখে প্রিয়তাকে জিজ্ঞেস করলো, আমি হাঁটতে চলে যাই, তুমি না হয় ঘুমাও। প্রিয়তা মাথা নেড়ে না জানিয়ে সৌরভের গলা জড়িয়ে ধরে বুকে মাথা রেখে বলল, না, এখন কোথাও যেতে পারবেন না, আপনাকে জড়িয়ে ধরে ঘুমোবো আমি। শীতের সময় বরকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমানোর মজাটাই আলাদা। সৌরভ হেসে ফেলল প্রিয়তার কথা শুনে। সৌরভ কোলে নিয়ে নিল প্রিয়তাকে। তার নাকের সাথে নিজের নাক ঘষে বলল, আমার একটাই মাত্র বউয়ের আদেশ, আমি কি অমান্য করতে পারি বলো? চলো ঘুমাবো। প্রিয়তা সৌরভের গলা জড়িয়ে ধরে ওর দিকে হাসি মুখে তাকিয়ে আছে। প্রিয়তা ও সৌরভ দুজন দুজনকে এমনভাবে ট্রিট করছে যে মনে হচ্ছে তাদের দুজনের বিবাহিত জীবন অনেক দীর্ঘ সময়, অথচ বিয়ে মাত্র কাল হয়েছে তাদের। সৌরভ প্রিয়তাকে বিছানায় শুয়ে দিয়ে লাইট নিভিয়ে নিজেও পাশে শুয়ে পড়ল, কম্বল গায়ে জড়িয়ে নিয়ে। প্রিয়তা 2 হাত দিয়ে সৌরভকে জড়িয়ে ধরে তার পুরুষালী গলায় মুখ গুজে দিল। সৌরভ কেঁপে ওঠে এমনতর স্পর্শে। প্রিয়তা অস্পষ্ট স্বরে ঘোর লাগা কণ্ঠে বলল, সেদিন চাইলে আমি আপনার ঠোঁটে চুমু খেতে পারতাম, বাট আপনার এত সুন্দর আকর্ষণীয় গলাটা আমার যে ভীষণ টানে। আপনার এই গলায় স্পর্শ করতে অনেক ভালো লেগেছে আমার। যখন কথা বলেন তখন সবুজ রগগুলো গলায় স্পষ্ট ভেসে ওঠে, যখন হাসেন তখন কণ্ঠনালী উঁচু হয়ে ওঠে, ইচ্ছে করে একদম কামড়ে খেয়ে ফেলি। সৌরভ প্রিয়তাকে আগলে নিয়ে আবেশে চোখ বন্ধ করে বলল, ভীষণ অদ্ভুত তুমি, সেদিনের বাইরের স্পর্শগুলো এখনো কিন্তু আমার গলায় আছে। থাকবে না? আমি দিয়েছি বলে কথা, এখন থেকে প্রতিদিন এমন থাকবে, আপনার গলায় পাওয়া যাবে। এই গলাটাও অনলি মি করে রেখে দেব আমি, একান্তই আমার সম্পত্তি। শুধু গলায় কেন, এই পুরো আমিটাই তো তোমার। আপনি আমার, তবে কোনো মেয়ে যদি আপনার দিকে অন্য নজরে তাকায় তাহলে না তার চোখ গেলে নেব আমি। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমাও।